প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আজকে বাংলাদেশে করোনা সংক্রমণের ৫ মাস পূর্তিই বলা যায়। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ৮ই মার্চ, সেদিন ছিল নারী দিবস। আজকে ৮ই আগস্ট। এই ৫ মাসে বাংলাদেশে ২,৫৫,১১৩ জন মানুষ টেস্টেড করোনা আক্রান্ত হয়েছেন। ধারণা করা যায় যে আরও অনেকেই হয়তো টেস্ট করার সুযোগ পাননি অথবা টেস্ট করাননি, বা গ্রামেগঞ্জে অনেকে হয়তো টেস্ট করার সুবিধাই অনেকের নেই, কিন্তু টেস্টেড ২,৫৫,১১৩ জন। মৃত্যুর সংখ্যা আজকে পর্যন্ত ৩,৩৬৫ জন। এই সংখ্যাটাও অনেকের ধারণা যে করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়ার লোকের সংখ্যাও কম নয়, ফলে এই মৃত্যুর সংখ্যাটাও যা অফিসিয়ালি বলা হচ্ছে তার চেয়ে বেশি হবে। তবে মানে করোনার আতঙ্ক প্রথম দিকে যতটা ছিল, ৫ মাস পরে এসে করোনা এখনও যায়নি, এখনও সংক্রমণ মৃত্যু আজকেও ৩২ জন মারা গেছে চলছে, কিন্তু তারপরে মানুষ এক ধরনের করোনার সাথে মানিয়ে নেওয়ার একটা চেষ্টা করছে। আতঙ্কটা আসলে কেটে গেছে, কেটে যেতে বাধ্য হয়েছে, মানুষের জীবন তো চলতে হবে, ফলে আগের মতো আর একদম করোনাকে ভয় পেয়ে জুবুথুবু হয়ে ঘরে আটকে থাকার সময় বোধহয় এখন আর নেই। তবে একটা ধারণা ছিল যে অনেকের, যে একবার করোনা হয়ে গেলে আমি বোধহয় ফ্রি। আমি অনেকের মধ্যে এই ধারণা দেখেছি যে ভাই আমার একবার হয়ে গেল করোনা, জ্বরটর হলো, ভালো টালো হয়ে গেলাম, তারপরে আর কোনো টেনশন নেই, অ্যান্টিবডি হয়ে যাবে, তারপর আমি ইচ্ছা মতো ঘুরতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। কিন্তু এই ধারণাটা কখনো কখনো ঠিক না বলে প্রমাণিত হয়েছে। অনেকে এমন হয়েছে যে করোনা নেগেটিভ হওয়ার পরেও ঝুঁকিতে ছিলেন এবং নেগেটিভ হওয়ার পরেও মারা গেছেন, এমন বেশ কয়েকটি উদাহরণ আমাদের চোখের সামনে আছে এবং বেশ পরিচিত মানুষ। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক গোলাম রহমান স্যারের স্ত্রী, উনি করোনা পজিটিভ হওয়ার ৫২ দিন পরে মারা গেছেন নানা রকমের। তো ফলে করোনা নেগেটিভ হওয়ার সাথে সাথেই আপনি একদম সুস্থ হয়ে গেলেন, স্বাভাবিক জীবনে চলে যাবেন, বা আর করোনা হওয়ার সাথে শারীরিক, মানসিক এবং অনেক রকমের পার্শ্ব প্রতিক্রিয়াও জড়িয়ে যায়। ফলে যদি কেউ মনে করে থাকেন যে আমার করোনা পজিটিভ ছিল, ১৪ দিন বা ১৫-১৬ দিন পরে আবার রিপোর্ট করে নেগেটিভ হয়ে গেলাম, তার মানে আমি একদম সম্পূর্ণ সুস্থ, তেমনটা নাও হতে পারে। আমি আপনাদের শুরুতে বলছি, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। করোনার পুরো জিনিসটি আপনাকে ম্যানেজ করে নিতে হবে। ফলে নেগেটিভ হওয়ার পরেও আপনার যে ঝুঁকিটা থাকে, সেই ঝুঁকিটা আপনাকে ম্যানেজ করে চলতে হবে, এবং সেই ঝুঁকিটা যতটা শারীরিক, ততটা এই করোনার সময়ে যে আপনার মেন্টাল ট্রমা থাকে, সেটাও আপনাকে অনেক রকমের ঝুঁকিতে ফেলতে পারে। সব মিলিয়ে আমরা আজকে শিরোনাম করেছি নেগেটিভ মানেই পজিটিভ নয়। মানে করোনা নেগেটিভ হয়ে গেলেই আপনি সব কিছু ইতিবাচকভাবে নেয়া সেটা হয়তো অতটা সহজ না আর কি। তা আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই করোনা সংক্রমণের ৫ম মাসে এসে আমরা করোনার ব্যাপারে, করোনার আগে যেমন সাবধান থাকতাম, করোনার পরেও তেমন সাবধান থাকতে হবে এবং কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সেই নিয়মকানুনগুলো কারা ঠিক করে দেবেন? নিশ্চয়ই ডাক্তাররা ঠিক করে দেবেন। আমরা আজকে আমাদের স্টুডিওতে অধিকাংশ ডাক্তারদেরকেই আমন্ত্রণ জানিয়েছি। তার মধ্যে এখানে আমাদের আজকে ৪জন অতিথির ৩জনই করোনা জয়ী, মানে করোনা থেকে সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছেন। তারা কিন্তু সবাই কাজে আবার এখন পুরোদমে কাজ করছেন, কিন্তু সেই নিয়মগুলো মেনে। আমাদের স্টুডিওতে আজকে কেউ নেই, সবাই বাসা থেকে যুক্ত হবেন। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আছেন ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, মানসিক রোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কাজ করেন, এবং আছেন অধ্যাপক ডক্টর এম এ কাশেম, উনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ। আছেন সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল এবং রিহেবিলিটেশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, এবং আছেন ইউনাইটেড হাসপাতালের চিফ ডায়েটিশিয়ান চৌধুরী তাসনিম হাসিন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে যেই কথাটি বলছিলাম যে আমাদের একজন শিক্ষক গোলাম রহমান স্যারের স্ত্রী করোনা সংক্রমণ হওয়ার ৫২ দিন পরে মারা গেছেন, তার মানে অনেকে লম্বা পথ পাড়ি দিতে হয়েছে। লড়াইটা অনেক লম্বা ছিল, কিন্তু তারপরে শেষ পর্যন্ত লড়াইটাতে উনি জিততে পারেননি, আমাদের জন্য খুবই বেদনার কথা। সেটা নিয়ে আমাদের রিপোর্টার আশিক অপু একটি রিপোর্ট তৈরি করেছে, সেটা দেখে আমরা আলোচনাটা শুরু করতে চাই। সাবেক প্রধান তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনা আক্রান্ত হন মে মাসের শেষের দিকে। করোনা থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলেও ছেলের বাসায় গিয়ে করোনা আক্রান্ত হন বাসার ৫ জন। এর মধ্যে ৪ জনই বাসায় থেকে চিকিৎসা নিলেও স্ত্রী নাইমারা হোসেনকে হাসপাতালে ভর্তি করতে হয়। প্রিকশনস কিংবা সতর্কতা, সেটাকে আমি বলবো যে প্রায় 100 না হলেও 99% নিয়েছি আমরা, সজ্ঞানে যতটুকু পারা যায়। আমরা খুবই কনফাইন্ড ছিলাম।
কয়েকদিনের মধ্যে সবারই করোনা নেগেটিভ ফলাফল আসে। করোনা নেগেটিভ হলেও অন্যান্য জটিলতায় হাসপাতালেই থাকতে হয় নাইমারা হোসেনকে। 52 দিন লড়াই করে 21 জুলাই মারা যান নাইমারা হোসেন। 40 বছরের দাম্পত্য সঙ্গী হারিয়ে এখন স্মৃতি আঁকড়ে আছেন অধ্যাপক গোলাম রহমান। খুঁজে ফিরি অসীম শূন্যে, নীলাকাশের গহীন আলোক রাশিতে, কখনো ছেলে শুভ্র মেঘের মতো, কখনো সমুদ্রের উচ্ছ্বসিত আরশিতে, পাহাড় আর সবুজ বৃক্ষের ঘন ছায়ায় লুকিয়ে শিশুর মতো, বলতে কত কি পাতা নড়ার শব্দ যত। নাইমারা হোসেনের মৃত্যুকে চিকিৎসকরা বলছেন পোস্ট করোনা ইফেক্ট। করোনার কারণে লাংসের যে ইনফেকশন সেটা অনেক মানে বড় হয়ে যায় আর কি, এবং লাংস ফাইব্রোসিস বলে, সেটা করোনার মানে কোভিড পোস্ট কোভিড একটা আর কি ইম্প্যাক্ট। কোভিড-19 সংক্রমণের কারণে দীর্ঘমেয়াদী নিউমোনিয়া ভোগার কারণে ফুসফুসের যে ফাইব্রোসিস হতে পারে, সেই কারণে মানুষের স্থায়ীভাবে শ্বাসকষ্ট মাত্রা বেড়ে যেতে পারে। সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনা মুক্ত হবার পরেও মারা যান ব্রেন স্ট্রোকে। রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা করোনা ভাইরাসের কারণে সৃষ্টি হয়, যেটার কারণে হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়া অথবা পালমোনারি এম্বোলিজমের মাধ্যমে মৃত্যু ঝুঁকি থাকে, এবং যত মৃত্যু হয়েছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ এই কারণে মৃত্যু হয়েছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদাত হোসেনকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিজে করোনার সাথে লড়াই করেছেন, আপনিও সপরিবারে করোনা থেকে লড়াই করেছেন। এই যে পোস্ট করোনা এফেক্ট, যেই কথাটি আমরা এই রিপোর্টে দেখলাম, বা মানে করোনার পরবর্তীর এই যে সাবধানতা সতর্কতা, সেটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু মানে অনুষ্ঠানের শুরুটা করতে চাই আপনাকে দিয়ে, যেহেতু আপনি নিজে লড়াই করেছেন এবং আপনি একজন চিকিৎসক হিসাবে কাছ থেকে আরও অনেকের লড়াইটা দেখেছেন। জি, ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে যারা আজকে দর্শক শ্রোতা শুনছেন সবাইকেই আমি স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই আমাদের যে পোস্ট কোভিড সার্ভাইভার যারা করোনায় আক্রান্ত হলো এবং তারপরে রিকভারি ফেজে গেলেই যে সে ভালো হয়ে গেল, এটা আসলেই বলা যাবে না। কারণ এই পোস্ট কোভিড ইফেক্ট কি কি হতে পারে, এর মধ্যে আমরা অনেকগুলো দেখেছি, এবং এই রোগটা যেহেতু নতুন, এখনো আমরা জানি না আরো কি কি এটার পোস্ট যে ইফেক্ট, সেটা আর কি কি আছে, কি কি পোস্ট করোনা কমপ্লিকেশন আমাদের আছে। তার মধ্যে একটা তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু আমাদের ফুসফুসে মেইনলি সংক্রমণ হয়, এবং ফুসফুসে সংক্রমণ হলে সেখানে কিন্তু অনেকগুলো মেকানিজম, তার মধ্যে একটা হচ্ছে অনেক পরিমাণ সাইটোকাইন রিলিজ হয়, আমরা বলি সাইটোকাইন স্টর্ম, এবং যার ফলে এই যে আমাদের যে ইমিউন প্রতিরোধ ব্যবস্থাটা একটা অব্যবস্থাপনা সেখানে সৃষ্টি হয়, যার ফলে ফুসফুসটা অনেকভাবেই আমাদের ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্ত হলে সেখানে যে ড্যামেজ হয়, স্কারিং হয়, তার ফলে কিন্তু তার যে ফুসফুসের সক্ষমতা সেটা কিন্তু কমে যেতে পারে, যার ফলে পোস্ট কোভিড সিচুয়েশনে অনেক, বিশেষ করে মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যালি ইল পেশেন্ট অনেকেই কিন্তু আপনার এই ফুসফুসের সক্ষমতা কমে যাওয়ার কারণে করোনা পরবর্তী সময় কিন্তু খুব দ্রুত সে স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারে না, এবং অনেকদিন ধরেই তার এই কাজকর্ম সেগুলাতে কিন্তু সমস্যা হতে পারে। আমরা জানি যে আরেকটা যেটা ব্লাড ক্লটিং হয় এই করোনা আক্রান্ত হলে, যার ফলে কিন্তু এদের এই ব্লাড ক্লটিং হওয়ার কারণে ফুসফুসের যে পালমোনারি এম্বোলিজম, সেটার কারণে মৃত্যু হতে পারে, এবং এছাড়াও যারা সার্ভাইভ করে যায় তাদেরও কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। এই ক্লট আমাদের যদি আমাদের হার্টে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হতে পারে। সেই সাথে সাথে হার্টের মাসেল গুলো কিন্তু আমরা জানি যে যেখানে যেখানে এই করোনা ভাইরাস এসি আমাদের যে রিসেপ্টর গুলো আছে সেগুলোতে লাগতে পারে, যার ফলে হার্টেরও কিন্তু মায়োকার্ডাইটিস, পরবর্তী ক্ষেত্রে কার্ডিওমায়োপ্যাথি আমাদের হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, যার ফলে এই ধরনের কমপ্লিকেশন হতে পারে। ব্লাড ক্লটের কারণে আমাদের ব্রেনে সেই ক্লট যদি হয় তাহলে স্ট্রোক হতে পারে, যেটা আমরা আপনাদের রিপোর্টে আমরা দেখলাম যে আমাদের এক বরেণ্য রাজনীতিবিদ, প্রাক্তন মন্ত্রী, আওয়ামী লীগের অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম, ওনার হয়েছিল। এবং আমরা আপনাদের রিপোর্টও যেটা দেখলাম যে আমাদের আরেকজন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওনার ওয়াইফও একই ধরনের একটা কমপ্লিকেশন, যেটার মাধ্যমে তার ফুসফুসের যে সক্ষমতাটা সেটা কম থাকার কারণে, এবং আমাদের বেশ কয়েকজন চিকিৎসকও কিন্তু একইভাবে
তারা করোনা নেগেটিভ হওয়ার পরে পরবর্তীতে এই পোস্ট কোভিড যে কমপ্লিকেশন এবং ইফেক্টের কারণে তারা মারা গেছে। সুতরাং এগুলো অবশ্যই আমরা আরো কিছু দেখছি। এছাড়া যেটা আমাদের এখানে সাইকিয়াট্রিস্ট আছেন, অনেকগুলা কিন্তু নিউরোলজিক্যাল অন্যান্য ইফেক্টও আছে এবং অনেকগুলো সাইকিয়াট্রিক ইফেক্টও আছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার থেকে শুরু করে, এবং মেমোরির উপরও, সেটা কিন্তু শর্ট টার্ম মেমোরি, অনেক সময় লং টার্ম মেমোরি, সেগুলোর উপরেও কিন্তু ইফেক্ট করতে পারে। আরো অনেক কগনিটিভ ফাংশনের উপরেও কিন্তু সেটা ইফেক্ট করতে পারে। এবং অনেকগুলো পেশেন্ট যারা দেখা গেছে যে ইভেন মাইল্ড সিমটম, দেখা গেছে আমি যদি তাদের সিটি স্ক্যান করানো হয়, প্রায় ৭৭% ক্ষেত্রে এই সিটি স্ক্যানে কিন্তু লাংসে কোনো না কোনো ধরনের ড্যামেজের যে চিত্র সেটা আমরা পাই। যার ফলে অনেকেরই কিন্তু এই জিনিসগুলা থেকে যেতে পারে পরবর্তীতে। এবং কতগুলা সাধারণ সিমটম আছে, যে ক্রনিক ফেটিক সিমটম আমরা বলি, যেটা যে দুর্বলতাটা কিন্তু অনেকের, ইভেন মাইল্ড কেসও অনেকের 2 থেকে 3 মাস পর্যন্ত প্রলং হতে পারে। অনেকের সারা গায়ে ব্যথাটা অনেকদিন পর্যন্ত থাকতে পারে। অনেকের বুকে ব্যথা এবং জয়েন্টে ব্যথা, এই জিনিসগুলো কিন্তু অনেকের অনেকদিন থাকতে পারে। যার ফলে এই সাধারণ কিছু চিন্তা, অনেকের ড্রাই কাফ যেটা এবং শ্বাসকষ্ট যেটা, সেটাও কিন্তু অনেকদিন পর্যন্ত থাকতে পারে। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই আমাদের প্রতিটা পেশেন্টের আফটার কোভিড আমাদের অবশ্যই একটা ফলো আপের প্রয়োজন আছে, মেডিকেল কেয়ারের প্রয়োজন আছে, অনেক সময় ইন পেশেন্ট রিহ্যাবিলিটেশনের প্রয়োজন আছে, এবং সেই সাথে সাথে অনেক সময় অ্যাকুইট কেয়ারও কিন্তু তাদের মেডিকেল কেয়ারও অনেকদিন পর্যন্ত থাকতে হতে পারে, বিশেষ করে যে পেশেন্টগুলো আইসিইউতে যায় এবং সিভিয়ারলি যাদের অক্সিজেনের প্রয়োজন হয়, সিভিয়ার ডিজিজে আক্রান্ত হয়, সার্ভাইভ করার পর তাদের কিন্তু একটা ফলো আপের প্রয়োজন আছে। তা না হলে এ ধরনের যে কমপ্লিকেশন গুলো হয় সেগুলোর আমরা প্রম্পট রেসপন্স করতে পারি না, যার ফলে কিন্তু ওই পেশেন্ট গুলো আমাদের হারাতে হয়। সুতরাং এই জায়গাটা অবশ্যই আমাদের অ্যাড্রেস করার প্রয়োজন আছে। আমাদের টোটাল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই নিয়ে আসতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটা খুব চমৎকারভাবে আমরা শুরুটা করলাম যে কিভাবে পোস্ট করোনা সমস্যাগুলো হয় এবং সেটা ম্যানেজ করা নিয়ে আমরা আলোচনাটা চালিয়ে নিব। ছোট্ট একটা বিরতির পরে আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম পোস্ট করোনা এফেক্ট নিয়ে, কারণ করোনা পজিটিভ থেকে আপনি নেগেটিভ হয়ে যাওয়ার পরেই নিশ্চিন্ত হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যে আমি সম্পূর্ণ বিপদ মুক্ত। ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলো কি, সেগুলো আমরা ডাক্তারদের কাছ থেকে বা এক্সপার্ট যারা তাদের কাছ থেকে শুনছি। ফলে আপনারা নেগেটিভ হওয়ার পরেও একটু দেখে শুনে কিছু মানসিক ব্যায়াম, কিছু শারীরিক ব্যায়াম, কিছু পুষ্টির নিয়ম, কিছু ওষুধের নিয়ম, সেগুলা মেনে চলতে হবে। আমি একটু আসছি ইউনাইটেড হাসপাতালের চিফ ডায়েটিশিয়ান চৌধুরী তাসনিম হাসিন। উনি নিজেও করোনা লড়াই করে এখন আবার কাজে ফিরেছেন। ফলে এই লড়াই, আমি ডায়েটের প্রসঙ্গটা একটু পরে যাব, কারণ উনি যেহেতু ডায়েটিশিয়ান, ডায়েটটাও আমরা তার কাছে শুনবো। আগে একটু ওনার এই লড়াইয়ের প্রক্রিয়াটা একটু যদি শুনি, যে আপনি কিভাবে লড়াইটা জিতলেন এবং নেগেটিভ হওয়ার পরেও আপনি কী ধরনের সমস্যা, আর পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার পরে কী ধরনের সমস্যা ফেস করেছেন, এই অভিজ্ঞতাটা একটু শুনি, তারপরে আপনার কাছ থেকে ডায়েটের বিষয়ে শুনবো। চৌধুরী তাসনিম হাসিন। ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করার জন্য। আর ইনিশিয়ালি শুরু করছি আমার ইতিহাসটা দিয়ে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, খুব আনফরচুনেটলি ফলস নেগেটিভ ছিল। পরবর্তীতে যখন এটা নিউমোনিয়াতে টার্ন নিল, তখন আমি বুঝতে পারলাম, বা আমার চিকিৎসকরা বুঝতে পারলেন যে এটা কোভিড নিউমোনিয়া, এবং প্রথম রিপোর্টটা হয়তো ফলস নেগেটিভ ছিল। তো এক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে নিউমোনিয়া হয়ে যাওয়ার পরও আমার মনে হয়েছে যে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খুব স্বল্প সময়ের মধ্যে আমি রিকভার করেছি। তো এখানে অবশ্যই আমার চিকিৎসকদের একটা বড় ভূমিকা ছিল, সঠিক মেডিসিনের ডোজটার একটা বড় ভূমিকা ছিল, এবং আমি নিজে পুষ্টিবিদ হিসেবে যেটা মনে করি যে আমি খুব কিনলি লক্ষ্য রেখেছি যে বিষয়টিতে, সেটা হচ্ছে গিয়ে কোনোভাবেই যাতে আমার প্রোটিন স্ট্যাটাস এবং পার্টিকুলার কিছু ভিটামিন, যেমন ভিটামিন ডি, জিঙ্ক, ভিটামিন সি, এই স্ট্যাটাস গুলোর যাতে কোনোভাবেই কোনো ঘাটতি না আসে। এটা কিন্তু মাত্র যে কোভিডে আক্রান্ত হওয়ার পরে তা না,
আমার ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট রাখার জন্য আমি পেশেন্টদেরকেও সেই এপ্রিল মাস থেকেই যেই উপদেশটা দিয়ে আসছি যে প্রোটিনের পরিমাণটা, যাদের কিডনি সমস্যা নেই বা যাদের কোনো রেনাল ডিসফাংশনিং নেই, তাদের প্রোটিনের পরিমাণটা অন্তত বডি ওয়েটের সাথে 1.2 to 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট এই হিসেবে বা এই মেজারমেন্টে প্রোটিন এবং ফার্স্ট ক্লাস প্রোটিন গুলোকে বেশি প্রায়োরিটি দেয়া। পাশাপাশি জিঙ্ক, যদি খুব বেশি জিঙ্ক রিচ খাবার এভেইল করা না সম্ভব হয়, যারা জবে আছেন তারা এমনকি সাপ্লিমেন্টের উপরও কিছুটা ডিপেন্ড করতে পারেন, এবং ভিটামিন সি এবং ভিটামিন ডি। আমরা অনেকেই দেখা যায় যে আমরা খুব ক্লোজড একটা এরিয়াতে কাজ করছি, সো সূর্যের আলো যে সময়টা থাকে সে সময়টা আমরা দেখা যাচ্ছে যে আমাদের কর্মস্থলেই ব্যস্ত আছি। এক্ষেত্রে ভিটামিন ডির জন্য আমরা কিছুটা সাপ্লিমেন্টের উপর ডিপেন্ড করতে পারি, তবে অবশ্যই ন্যাচারাল সোর্স সবচেয়ে কার্যকরী। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে আমি খুব লক্ষ্য রেখেছি, এবং যখন থেকে আমি বুঝতে পেরেছি যে হয়তো গত 7 থেকে 10 দিনে আগেই আমি আক্রান্ত হয়ে গিয়েছি, আমি মূল যে কাজটা করেছি যে আমাদের হাইড্রেশনটাকে খুব প্রপারলি মেনটেন করেছি, একদম খুব ম্যাটিকুলাসলি মেপে পানি এবং পানি জাতীয় খাবার। আমরা জানি যে সিডিসি রিকমেন্ডেশনে এবং যে কটা রিসার্চ আমাদের হাতে এই পর্যন্ত এসেছে, বারবারই বলা হয়েছে যে কোভিড-19 কোনোভাবেই ডিহাইড্রেশন হতে দেয়া যাবে না। তো এক্ষেত্রে নিজেকে রিহাইড্রেটেড রাখার জন্য একটু মিনারেল এনরিচড, ভিটামিন এনরিচড ফুড এবং ফুড ইনটেকটার প্রতি আমি গুরুত্ব দিয়েছি। তবে অবশ্যই এত কিছুর পরও আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি, আমি কাজে ফিরে গিয়েছি, সাধারণ জীবন যাপন করছি, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি যে পোস্ট কোভিড এফেক্ট কিছুটা রয়ে গিয়েছে। যেমন একটু সিঁড়িতে স্টেয়ার লিফটিং বা সিঁড়িতে ওঠানামা করলে যে একটু প্রয়োজনের খুব অল্প সময়ের মধ্যেই একটু হাঁপিয়ে যাওয়া, অথবা খুব বেশি সময় ধরে কাজ করলে একটু দুর্বল বোধ করা, এগুলো কিন্তু থাকবে। এবং আমার মনে হয় যে এগুলো ছিল প্রথম মাসে, পোস্ট কোভিড কন্ডিশনে প্রথম মাসে অনেক তীব্র আকারে ছিল, এখন আস্তে আস্তে কমে আসছে। তো এক্ষেত্রেও আমি মনে করি যে পোস্ট কোভিড এর সময় নিউট্রিশনাল ইনটেকটাকে প্রপার রাখা, নিউট্রিশনাল ব্যালেন্সটাকে মেনটেন করা অনেকই গুরুত্বপূর্ণ। ঠিক একই রকম গুরুত্বপূর্ণ একজন রোগী যখন কোভিড কন্ডিশনে থাকেন সেই সময় তার নিউট্রিশনাল ব্যালেন্স তাকে যতটা স্ট্রংলি মেনটেন করতে হয়, পোস্ট কোভিডেও কিন্তু ঠিক একইভাবে নিউট্রিশনাল ব্যালেন্সের প্রতি তাকে মনোযোগী হতে হবে। এখানে যদি আমরা একটু অমনোযোগী হই তাহলেই কিন্তু এই পোস্ট কোভিড উইকনেস অথবা পোস্ট কোভিড কন্ডিশনে অনেকের হেডেক থাকছে বা শরীরে ব্যথা থাকছে, এগুলো আরো প্রলং হবে। তো এই বিষয়টাতে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা ফিরবো আলোচনায়। আছেন ডক্টর হেলালুদ্দিন আহমেদ। খুবই ইম্পর্টেন্ট ইস্যু যে আমি দেখেছি যে করোনা যারা আক্রান্ত হন, যারা অনেকে আছে যে বাসায় থেকে জ্বর দিয়ে ভালো হয়ে যায় না, আবার অনেকে হাসপাতালে, এমনকি অনেককে আইসিইউ থেকেও ঘুরে আসতে হয়, তাদের কারোর সাথে কথা বলার অভিজ্ঞতাটা এমন মনে হয়েছে যে বলছে যে একদম মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম। এই যে একটা সাংঘাতিক মেন্টাল ট্রমা এবং মৃত্যুকে দেখে ফিরে আসা, আজকে আমাদের একজন সহকর্মী সাংবাদিক বন্ধু তার ফেসবুক স্ট্যাটাসে দেখছিলাম, উনি এখনও হাসপাতালে, মুগ্ধা হাসপাতালে আছেন, বলছেন যে এখন মোটামুটি সেফ, কিন্তু একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। এই যে ফিরে আসার পরের যে মানসিক অবস্থাটা রোগীদের বা এই যে কোভিড সার্ভাইভারদের, এটা কেমন থাকে বা তাদের তখনকার ভূমিকাটা কী হওয়া উচিত? ডক্টর হেলালুদ্দিন আহমেদ। যারা হেলালুদ্দিন আহমেদ, আপনি একটু আনমিউট করে নেন, আপনার এটা আমরা শুনতে পাইনি। ধন্যবাদ। জি, এখন শুনতে পাচ্ছি। জি জি, আমরা যেটা বলেছিলাম, করোনা ভাইরাসকে আমরা বলে থাকি প্যান্ডেমিক বা বৈশ্বিক মহামারী, এবং মহামারী কিন্তু আমাদের শরীরকে কেবল বিপন্ন করে না, আমাদের মনোজগৎকে বিপন্ন করে, আমাদের অর্থনীতিকে বিপন্ন করে, আমাদের সামাজিক রীতিনীতিকে পরিবর্তন করে। এবং যেটা আপনি বলছিলেন যে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য থেকে ফিরে আসা, যারা করোনায় সংক্রমিত হয়েছিলেন তারা যেমন আইসিইউ থেকে, হাসপাতাল থেকে বা বাসায় থাকলেও কিন্তু তার মধ্যে কিন্তু একটা মৃত্যু ভীতি থাকে, যেমন কি হবে, একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। এখান থেকে যখন তিনি ফিরে আসেন তখন তার মনোজগতে কিন্তু একটা পরিবর্তন হয়, যে কথাটা একটু আগে আমাদের অধ্যাপক শাহাদাত স্যার বলছিলেন, যে তাদের মধ্যে পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হওয়ার একটা আশঙ্কা থাকে, তাদের ভেতরে বিষণ্ণতা হওয়ার আশঙ্কা থাকে, এবং যারা শিশু কিশোর রয়েছে তাদের বিকাশের জায়গাটা কিন্তু দারুণভাবে পরিবর্তিত হয়, ফলে তাদের ব্যক্তিত্বের বিকাশ, আমরা বলি পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেটি কিন্তু পরিবর্তিত হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা করোনায় সংক্রমিত হয়েছেন কেবল তারা নন, যারা করোনায় সংক্রমিত হননি
যারা নেগেটিভ, যে আপনার আজকে শিরোনাম অনুযায়ী নেগেটিভ মানেই পজিটিভ নয়, মানে যারা নেগেটিভ, যাদের করোনা ভাইরাসে সংক্রমিত হননি, তারাও কিন্তু সমানভাবে মানসিকভাবে বিপন্ন হচ্ছেন। আমরা বৈশ্বিক বিভিন্ন গবেষণায় কিন্তু সেটি দেখেছি। বাংলাদেশেও ছোট আকারের কিছু গবেষণা কিন্তু হয়েছে। আমরা দেখেছি তাদের মধ্যে 24 থেকে 29% মধ্যে উদ্বিগ্নতা থাকে, প্রায় 50% মানুষের মধ্যে বিষণ্ণতার লক্ষণ তৈরি হয়েছে, এবং 30% মানুষের মধ্যে এক ধরনের এস্টিমেট করা যাচ্ছে বিশ্বের বিভিন্ন গবেষণায় যে ভবিষ্যতে তাদের পিটিএসডি হতে পারে বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে। অর্থাৎ যারা করোনায় সংক্রমিত হননি তাদের মানসিক স্বাস্থ্য কিন্তু বিপন্ন হচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে করোনা ভাইরাস আমাদেরকে একদিকে মৃত্যু ভীতির কারণে আমাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করছে, আমাদের জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তা নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করছে। আমি আক্রান্ত হলে চিকিৎসা পাবো কিনা, সেই চিকিৎসাটা কি হবে সেটা নিয়ে আমরা একটা অনিশ্চয়তায় ভুগছি, এবং প্রিয়জনের মৃত্যু বা আমার নিজের মৃত্যুর আশঙ্কা থেকেও কিন্তু আমাদের এক ধরনের গ্রিফ রিয়াকশন বা শোকের রিয়াকশন হচ্ছে। আরেকটি জিনিস আমরা বলবো যে খুবই গুরুত্বপূর্ণ, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, যারা চিকিৎসা দিচ্ছেন সামনে থেকে, যারা চিকিৎসক, নার্স এবং যারা হেলথ ওয়ার্কার, যারা সরাসরি হাসপাতালে কাজ করছেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের মানসিক সমস্যা হতে পারে। সেটি কিন্তু আমরা বলবো না যে তাদের মোটিভেশনের অভাব এরকম, তারা কিন্তু অনেক সময় ক্রিটিক্যাল কিছু সিদ্ধান্ত নিচ্ছে, কনফ্লিক্টিভ কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে, তাদের নিজের সাথে নিজেকে লড়াই করতে হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে না, আমরা বিদেশের বিভিন্ন কেস রিপোর্ট পড়ছি, আমরা ইউকের একটি কেস রিপোর্টে এখানে দেখতে পেলাম যে একজন চিকিৎসক বলছেন যে তার সামনে একটি মাত্র আইসিইউ বেড ছিল, কিন্তু সেই আইসিইউ বেডটির জন্য 3জন ব্যক্তি অপেক্ষা করছেন। তিনি কাকে দিবেন? একজন তরুণ, একজন খুব বিখ্যাত ব্যক্তি, আর একজন হচ্ছে সাধারণ মানুষ, 3জনেরই দরকার, তিনি কাকে দিবেন? এই ধরনের কনফ্লিক্টিভ ডিসিশন কিন্তু অনেক সময় আমাদের চিকিৎসকদের নিতে হচ্ছে। তারা অনেক মৃত্যু প্রত্যক্ষ করছেন, এবং আপনি জানেন প্রায় 100-র উপরে চিকিৎসক বাংলাদেশে মারা গেছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ একটি হার। এই বিষয়গুলো কিন্তু যারা হেলথ ওয়ার্কার তাদের ভিতরে নাড়া দিচ্ছে। ফলে আমরা বলবো করোনার এই প্যান্ডেমিক পর্যায়টি যারা সংক্রমিত হয়েছে, যারা সংক্রমণ থেকে সুস্থ হয়েছে, যারা সংক্রমণ হয়নি এবং যারা চিকিৎসা দিচ্ছেন প্রত্যেককে, এবং যারা আপনারা নিউজ করছেন প্রতিনিয়ত রাস্তায় মাঠে ঘাটে, যেখান থেকে আপনারা সংবাদ সংগ্রহ করছেন, এই নিউজগুলো জানছেন, যারা আমাদের পুলিশ বাহিনীর সদস্য তারা সহ যারা কাজ করছেন, সবাই কিন্তু মানসিকভাবে কোনো না কোনো ভাবে এক ধরনের বিপন্নতার মধ্যে ভুগছেন। ফলে আমরা বলবো করোনা ভাইরাস সবার মানসিক স্বাস্থ্যকে কিন্তু বিপন্ন করছে, শুধু যারা সংক্রমিত হয়েছেন তাদের নয়। একটা জিনিস আপনার কাছে, আপনি যে বলছিলেন যে ডাক্তাররা মানে ফ্রন্টলাইন ফাইটাররা একটু বাংলাদেশে অনেক বেশি সংখ্যায় আক্রান্ত হয়েছেন এবং মারাও গেছেন অনেক বেশি, এই জায়গাটা আমি মানে আক্রান্ত হওয়াটা বোঝাই যায় যে তারা একদম সরাসরি করোনা যারা সংক্রমিত লোকের সাথে সংস্পর্শে যায়, ফলে তাদের সংক্রমিত হওয়ার ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে। কিন্তু মৃত্যু হারটা বেশি হওয়াটা এটা একটু মানে আমি বোঝার জন্য যে মানে ডাক্তাররা তো করোনার ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে বোঝার কথা, যে কখন অক্সিজেন দিতে হবে, ঠিক কখন হাসপাতালে যেতে হবে বা কখন কোন ওষুধটা নিতে হবে, যেটা সাধারণ মানুষ জানে না। সেইখানে ডাক্তারদের মৃত্যু হার বেশি হওয়াটা একটু আমার কাছে অবাক লেগেছে। এটা আপনার কোনো ব্যাখ্যা আছে এমনিতে বোঝার জন্য? আসলে তো মানে কোনো গবেষণা ছাড়া বা এভিডেন্স ছাড়া ব্যাখ্যা প্রদান করাটা আসলে এক ধরনের হুইজিক্যাল হয়ে যাবে, কারণ আমাদের কাছে তো এরকম কোনো প্রমাণ নাই, এভিডেন্স নাই কেন এটি হয়েছে। বিভিন্ন ধরনের হাইপোথিসিস আছে, যেখানে যে প্রথম দিকে আমরা অনেক সময় বুঝতে পারিনি, যেমন ডনিং ডফিং করা, যে তাদের যে প্রোটেকশনের যে পিপিই গুলো পরেন, সেই প্রোটেকশন গুলো পরার যে পদ্ধতিগুলো ছিল, পিপির মান নিয়ে আমাদের অনেকগুলো কথা হয়েছে, পিপির মাস্কের মান নিয়ে কথা হয়েছে, চিকিৎসকদের আবাসন নিয়ে অনেকগুলো কথা হয়েছে। ফলে অনেকগুলো হাইপোথিসিস আছে, কিন্তু মানে একদম এভিডেন্স ছাড়া সত্যিকার একটা বলা যাবে না। আসলে আমাদের চিকিৎসকদের লাইফস্টাইল এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আমরা খুব স্ট্রেসফুল লাইফ লিড করছি এই সময়টিতে, এবং অতীত সবসময় আমাদের চাপের মধ্যে থেকে কাজ করতে হচ্ছে। ফলে এগুলো হাইপোথিসিস, কিন্তু ডেফিনিট ভাবে খুব বলে আমাদের হাতে কোনো এভিডেন্স নাই যে কেন এই মৃত্যু হারটি বিশ্বের চাইতে বেশি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনি যেটা আপনি নিজে একজন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার, এবং ফলে মানে আমি যেটা বলছিলাম যে অনেক একটা তো হলো যে মানে একদম ওষুধ, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। আপনার কাছ থেকে জানতে চাওয়া আমার যে একদম শারীরিক সমস্যা যেটা হবে সেটার জন্য মানে কি ধরনের মানে রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন পোস্ট করোনা রোগীকে যাওয়া উচিত? ধন্যবাদ। আসলে আমি একটু আপনার লাস্ট যে ডক্টর হেলালের কাছে যে জিনিসটা বলেছেন, আমি ওখানে একটু সাপ্লিমেন্ট করতে চাই যে চিকিৎসকরা যে অনেক বেশি মারা যাচ্ছেন, যে কথা সেটা একটা ব্যাপার হলো, যদিও এটা গবেষণালব্ধ না, কিন্তু এটা বিভিন্ন ইয়েতে এসেছে যে যখনই একজন চিকিৎসক কিন্তু অনেক সিরিয়াস রোগীর সামনে যান, যার ফলে সেখানে কিন্তু স্ট্রেনের একটা ব্যাপার থাকে, যার ফলে
সিরিয়াস স্ট্রেন গুলা কিন্তু চিকিৎসকের কাছে আসার সম্ভাবনা বেশি থাকে এবং সিরিয়াসলি ইল হতে পারে। দ্বিতীয় আরেকটা হলো যখনই সে অনেক সময় ধরে পেশেন্টের পাশে থাকে এবং আপনারা জানেন যে অনেকগুলা প্রসিডিওর করলে সেটা কিন্তু ভাইরাসটা অ্যারোসোলাইজেশন হয়, মানে পুরো জায়গা জুড়ে, তখন কিন্তু অনেকটা ভাইরাস লোড তার ভিতরে চলে যায়, বেশি হয়, যার ফলে তার ক্ষেত্রে কিন্তু ওই সিরিয়াস ডিজিজটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং যার ফলে কিন্তু এই চিকিৎসক, এবং আরেকটা হলো যে আপনারা জানেন যে আমাদের অনেক সিনিয়র চিকিৎসক আছেন, অন্যান্য প্রফেশনে কিন্তু সিনিয়ররা চাইলেই তাদের প্রফেশন থেকে একটু এই সময় সেফ পজিশনে থাকতে পারেন, চিকিৎসকদের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয় না। অনেকে এমন জায়গায় আছেন যেখানে তাদের মানবিকতার কারণে, দায়িত্বের কারণে সেইগুলো করতেই হয়। যার ফলে এই বয়স্ক আমাদের চিকিৎসকরা যখনই এই ডিজিজে আক্রান্ত হচ্ছেন তখন কিন্তু আমাদের মৃত্যু হারটা বেড়ে যাচ্ছে। এবং তবে অত্যন্ত আমরা গর্বিত যে আমাদের এই মৃত্যু হার বেশি হওয়া সত্ত্বেও আমরা বাংলাদেশের মানুষকে করোনার যে চিকিৎসা দিচ্ছি, যার ফলে কিন্তু বাংলাদেশের মৃত্যু হার সবচেয়ে কম। সুতরাং এই ভয়কে জয় করে কিন্তু আমরা এই চিকিৎসাটা বাংলাদেশের ক্ষেত্রে অন্তত করোনার চিকিৎসায় প্রতিরোধে আমি বলবো না কতটুকু আমরা কি করতে পেরেছি, বাট করোনার চিকিৎসায় যে বাংলাদেশের চিকিৎসক অত্যন্ত সফলতার পরিচয় দিয়েছে সেটা কিন্তু বাংলাদেশের মৃত্যু হার কম। আপনারা দেখেছেন যে আইসিইউ বেড যে লাগার যে সম্ভাবনা সেটাও কিন্তু আমরা অনেকটা কমিয়ে এনেছি, এবং মানুষকে হসপিটালে আসার যে ব্যাপারটা সেটাও কিন্তু আমরা অনেকটা কমিয়ে আনতে পেরেছি। সুতরাং এখানে আমাদের একটা চিকিৎসা সাফল্য রয়েছে। আমি যে আপনি যে প্রশ্ন করেছেন সেখানে যাচ্ছি, যেটা আমাদের কিন্তু একটা হলো যে আমাদের যেহেতু ফুসফুসটা মেইনলি সংক্রমণ হয়, সেহেতু ফুসফুসের আমাদের সক্ষমতাটা কমে যায়। সুতরাং এই ফুসফুসের রিহ্যাব আমরা বলি, পালমোনারি রিহ্যাবিলিটেশন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই এই ফুসফুসটা ক্ষতিগ্রস্ত হলো, অনেকের অক্সিজেন ইভেন রিকভার করার পর, নেগেটিভ হওয়ার পর, পজিটিভ থেকে যখন নেগেটিভ হয়ে গেল, তখনও কিন্তু তার এই জিনিসটার সক্ষমতাটা অনেক কম থাকে এবং অনেকের অক্সিজেনও লাগে। সেই অবস্থা থেকে প্রথমে তার এই ফুসফুসের সক্ষমতাটা বৃদ্ধি করতে হবে। সেই সক্ষমতাটা বৃদ্ধি করার জন্য আমাদের অনেকগুলো ব্রিদিং এক্সারসাইজ আছে, তার মধ্যে অন্যতম এই রিকভারি ফেজে গিয়ে আমরা কিন্তু আমাদের স্পাইরোমেট্রি যেটা আছে, ইনসেন্টিভ স্পাইরোমেট্রি, সেটার মাধ্যমে আপনারা দেখেছেন যে 3টা বল থাকে, সেটা দিয়ে ধীরে ধীরে সেই ব্যায়ামগুলো করতে হয়, যার ফলে আস্তে আস্তে তার ফুসফুসের যে সক্ষমতাটা সেটা বাড়ে। এবং আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, ডেইলি অ্যাক্টিভিটিস গুলো, আমরা কিন্তু এই পোস্ট কোভিড সিচুয়েশনে যারা বিশেষ করে সিভিয়ারলি ইল, ক্রিটিক্যালি ইল, এবং যাদের লাং খুব বেশি ড্যামেজ হয়েছে, বা যারা অন্য অনেক কোমরবিডিটিস আছে, বয়স্ক লোক বা নিউরোলজিক্যাল কোনো সমস্যা হয়েছে, তাদের কিন্তু বা আইসিইউ পেরিয়ে এসেছে, তাদের কিন্তু খুব সহজেই যদি দ্রুত সে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তার অবশ্যই অ্যাক্টিভিটিস গুলা খুব গ্র্যাজুয়ালি করতে হবে, এবং ফেটিক যখন সে এই যে দুর্বল হয়ে পড়ে, সাথে সাথে কিন্তু তার কাজকর্ম না করে বরং কিছুটা বিশ্রাম নিতে হবে। তারপর ধীরে ধীরে, যেমন আমি হাঁটার কথাই বলি, যদি প্রথমে সে হাঁটার চেষ্টা করে, প্রথমেই কিন্তু হাঁটার চেষ্টা করবে না, সে চেষ্টা করবে কতক্ষণ ধরে সে বসে থাকতে পারে। যখন সে বসার স্টেবিলিটিটা চলে আসবে তখন সে দাঁড়ানোর চেষ্টা করবে, যখন সে দাঁড়াতে পারবে ঠিকভাবে তখন কিন্তু সে হাঁটাটা শুরু করবে, এবং প্রথম কিছুক্ষণ করে 2-3 মিনিট 5 মিনিট করে ফ্রিকোয়েন্ট দিনে কয়েকবার হাঁটবে, তারপরে আস্তে আস্তে সে এই 5 মিনিটটা 10 মিনিটে কয়েকবার হাঁটবে দিনে। তারপরে সেটা কয়েক সপ্তাহ পরে হয়তো সে স্বাভাবিক গতিতে, আমরা যেটা বলি 20-30 মিনিটের বেশি হাঁটা, সেই পর্যায়ে হয়তো সে যেতে পারে। আমাদের রেগুলার যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো কিন্তু সে গ্র্যাজুয়ালি একটার পর একটা করবে। যখনই করতে গেলে সে যদি দেখে যে সে তার দুর্বলতা চলে আসছে, যেমন সিঁড়ি ডিঙ্গাতে গেলে, কোনো একটা পার্সোনাল হাইজিন গুলো মেনটেন করতে গেলে দুর্বলতা চলে আসছে, তখন সে অবশ্যই সেই কাজগুলো একটা সেগমেন্ট ভাবে করবে, মানে যাতে তার একটু রেস্ট নিয়ে করবে, যাতে তার উপরে সেই চাপটা না পড়ে। আরেকটা যেটা আমরা বলি যে মেডিকেল কেয়ারের মধ্যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রিহ্যাবের পাশাপাশি অনেকের ক্ষেত্রে কিন্তু এই মেডিকেল কেয়ার, আমরা বলেছি যে কার্ডিয়াক যে সমস্যাগুলো হয়, পালমোনারি যে সমস্যাগুলো হয়, আমরা কিন্তু আপনারা জানেন যে একটা অন্যতম চিকিৎসা, প্রমাণিত চিকিৎসা হলো আমরা ব্লাড থিনিং একটা জিনিস, যেটা অ্যান্টিকোগুলেন্ট দিয়ে থাকি, যেটা আমরা যত আর্লি আপনি প্রথমে শুরু করবেন তার কিন্তু ওই যে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং পোস্ট কোভিড পজিশনও যদি আমরা এই একটা, যেটা আমরা লিভারক্সাবেন এবং সাথে সাথে অনেক সময় অনেকদিন দেই, এবং পরে আমরা আপনাদের ইকোস্প্রিনও এখন কিন্তু এটা গবেষণার বিষয়, যে সেটার সাথে অ্যাড করলে যে কমপ্লিকেশন গুলো সেগুলো কিন্তু আমরা কিছুটা কমিয়ে আনতে পারি। এবং কন্টিনিউয়াস মনিটরিং, বিশেষ করে হার্টের যে মনিটরিং গুলো, বিশেষ করে আমাদের ভাইটাল সাইন যেগুলো আছে সেগুলো মনিটরিং, এবং যখনই আমরা এক্সারসাইজ এবং রিহ্যাব প্রোগ্রাম গুলা করি, সেই রিহ্যাব প্রোগ্রাম মধ্যে অবশ্যই মনিটরিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি
যে কোনো এক্সারসাইজ দিলাম, ব্যায়াম দিলাম, আমি তার কিছু কাজ দিলাম, এক্সারসাইজ দিলাম, আমরা তার যে ইন্টারভেনশন গুলো আমরা করলাম, তার মধ্যে কিন্তু মনিটরিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ইন্টারভেনশনের ফলে তার যে পোস্ট কোভিড সিচুয়েশনে তার ডেটোরেট করছে কিনা। যখনই ডেটোরেট করবে আমার মেডিকেল একটা ইভ্যালুয়েশনের প্রয়োজন হবে, সেটিকে হার্টের সমস্যার কারণে হচ্ছে, লাংসের সমস্যার কারণে হচ্ছে, বা অন্য কোনো নতুন সমস্যার সৃষ্টি হয়েছে, কোনো নিউরোলজিক্যাল সমস্যা হচ্ছে কিনা, সেই মনিটরিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে পেশেন্টের খুব বেশি প্রয়োজন তাকে কিন্তু আমরা অনেক সময় ইন পেশেন্ট, প্রায় 4% আমাদের পিপলের কিন্তু এরকম ইন পেশেন্ট রিহ্যাব প্রয়োজন হতে পারে, এবং 1% পেশেন্টের কিন্তু অনেক সময় অনেক দিন ধরে আমাদের এই হাসপাতালে কিন্তু থাকতে হয় তার পুরোপুরি সুস্থ হয়ে অন্তত বাসায় যাওয়ার জন্য। তাই এই জিনিসগুলো আমাদের অবশ্যই যতটা সম্ভব, অনেকে ভালো হয়ে গেলেই যে সাথে সাথে ভালো হয়ে গেছে এটা কিন্তু আমাদের চিন্তা করা যাবে না। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পোস্ট কোভিড অনেকগুলা কমপ্লিকেশন হতে পারে, এবং অনেক কিছুই কিন্তু এই রোগটা সম্বন্ধে আমরা জানি না, যেহেতু নতুন। অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। কারো কোনো নতুন উপসর্গ দেখা দিলেই আমাদের অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আমাদের অবশ্যই যোগাযোগ করতে হবে, যার ফলে আমি মনে করি যে পোস্ট কোভিড যে কমপ্লিকেশন গুলা আমরা সেটা অনেকটা এড়াতে পারি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। চৌধুরী তাসনিম হাসিন, আমরা একটা জানি যে করোনার অনেকগুলো উপসর্গ, মানে লক্ষণ বা উপসর্গের মধ্যে মানে অন্যতম হলো যে স্বাদ এবং গন্ধ না থাকা। মানুষের খাবারের স্বাদ পায় না, গন্ধও পায় না। কিন্তু যখন অনেককে দেখছি যে পোস্ট কোভিড, মানে কোভিড নেগেটিভ হয়ে যাওয়ার পরেও অনেকের খাওয়ার রুচি থাকে না, খুবই দুর্বল থাকে। তো এই সময়টাতে মানে স্বাদ নাই কিন্তু তাকে অনেক খেতে হবে, ফলে এটা কিন্তু একটু জটিল। কিছুই খেতে ইচ্ছে করছে না কিন্তু তাকে সুস্থ থাকার জন্য খেতে হবে। ফলে এই জায়গাটা ম্যানেজ করাটা কিভাবে করা, মানে আপনারা পুষ্টিবিদরা কিভাবে পরামর্শ দেন? আপনি সুন্দর বলেছেন যে বিষয়টা জটিল শুধু না, বিষয়টা যথেষ্ট জটিল। কারণ আমরা যখন একটা খাবারের স্বাদ বা গন্ধ কিছুই পাই না, তখন কিন্তু মনে হয় যে এটা সর্ট অফ একটা প্লাস্টিক ইনটেক করা হচ্ছে, which is quite difficult. তো এক্ষেত্রে যেটা লক্ষ্য রাখতে হবে যে, আবারও আমি বলছি যে তাকে মানসিক সাপোর্টটা দেয়া। প্রথমত, অনেক সময় যখন পেশেন্ট খাবারে গন্ধ পায় না, বা কেউ আছে একটু মেডিসিন ফ্লেভার বা ডিফারেন্ট টাইপের একটা গন্ধ সবসময় পেতে থাকে, সব খাবারই এক ধরনের স্মেল পেতে থাকে, তাকে কাউন্সেল করি আমরা যে এই জিনিসটা আস্তে আস্তে উনি করতে পারবেন। সময় কিন্তু দেখা যাচ্ছে যে পেশেন্ট খুব আপসেট হয়ে যায় যে আমি কখন একটু খাবারের টেস্ট নিয়ে আমি খাবার খেতে পারবো। তো তার যদি একটা পজিটিভ ভাইব যদি তাকে দেয়া হয় যে খুব দ্রুতই তার এই জিনিসটা আস্তে আস্তে কমে আসবে, তখনও তার খাবারের প্রতি একটা আগ্রহ বাড়বে। এবং শুধুমাত্র এই ঘ্রাণ পাওয়া যায় না অথবা স্বাদ পাওয়া যায় না এটা না, আরো দেখা যাচ্ছে যে কোভিড এর একটা পর্যায়ে সাধারণত একটু জিআই ট্র্যাক্ট ডিস্টারবেন্স হচ্ছে, অর্থাৎ ভমিটিং বা লুজ মোশন টেন্ডেন্সি হচ্ছে। তো এই সবকিছুর জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রোবায়োটিক্স। আমরা জানি ন্যাচারাল প্রোবায়োটিক আছে দইয়ে। কোভিড পেশেন্টদের ডে 1 থেকে প্রতিদিন মিল প্ল্যানে আমরা সাজেস্ট করে থাকি যে কোনো একটা সময় একটি দই রাখার জন্য। অবশ্যই দুধ এবং দুধ জাতীয় খাবার তার 2 to 3 সার্ভিংস থাকতে হবে, তার মধ্যে একটা সার্ভিংস আমরা দইটাকে প্রেফার করি। এবং কিছু দেশীয় ফল কিন্তু আমাদের খাবারের টেস্ট বাডটাকে আরো অনেক বেশি অ্যাক্টিভ করতে সহায়তা করে, যেগুলোর ফরচুনেটলি যেগুলো সবকটারই সিজন চলছে এখন, যেমন লটকন, আমলকি অথবা জাম্বুরা। এই দেশীয় ফলগুলো কিন্তু আমাদের খাবারের রুচিটাকে খুব বেশি এনহ্যান্স করে। তো এই খাবারগুলোকে প্রতিনিয়ত প্রতিদিন খাদ্য তালিকায় রাখা, এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে কোনোভাবেই যাতে ডিহাইড্রেশন না আসে, এবং রিহাইড্রেশনটাকে রাখার জন্য একটু পটাশিয়াম সমৃদ্ধ ড্রিঙ্কস, যেমন হতে পারে সেটা কলা দিয়ে কোনো শেক অথবা ডাবের পানি, এই ধরনের খাবারগুলোকে, বা আমের সিজন অলমোস্ট এখন যাই করছে, তো আমও কোভিড পেশেন্টদের জন্য, যাদের ডায়াবেটিস নেই, ব্লাড সুগার কন্ট্রোলে, তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ খাবার এই সিজনে ছিল বলে আমি মনে করি। এর পাশাপাশি পেশেন্টকে নিজেকে বুঝতে হবে। আমি খুব একটা বিষয় এমফাসাইজ করি যে আপনাকে এটা খেতে হবে, এটা বলাটা একরকম, আর আপনাকে কেন খেতে হবে তাকে যদি কিছুটা সায়েন্টিফিক বা ক্লিনিক্যাল ব্যাখ্যা দেওয়া যায়, তাহলে কিন্তু পেশেন্টের মোটিভেশনটা অনেক বেশি থাকে। তো এক্ষেত্রে আমি মনে করি পোস্ট কোভিড পেশেন্ট যাদের একটু, অনেক সময় কিন্তু অনেক পেশেন্ট একটা খুব ইন্টারেস্টিং কমপ্লেন করছে আমাদেরকে যে ইমিডিয়েট নেগেটিভ হয়ে যাওয়ার পরপর
7-10 দিন শরীর যথেষ্ট ভালো ছিল, খুব একটা দুর্বলতা ছিল না অথবা ভমিটিং টেন্ডেন্সি ছিল না, কিন্তু 7 দিন পর সেটা আবার ফিরে এসেছে। আমি অন্তত আমার পোস্ট কোভিড পেশেন্টদের মধ্যে অনেক এই কমপ্লেনটা পেয়েছি যে নেগেটিভ হওয়ার পর তারা কিছুদিন ভালো ছিলেন, কিন্তু তারপর আবার দেখলেন একটু দুর্বল লাগছে, কোনো খাবার খেতে ভালো লাগছে না। তো এক্ষেত্রে পোস্ট কোভিড পেশেন্টদের জন্য বলছি যে খুব গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছেন এত শক্তিশালী এবং অজানা একটি শত্রু যার বিরুদ্ধে আপনার শরীর ফাইট করেছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিটি সৈন্য যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এই সৈন্যদের মধ্যে অনেকে আহত হয়েছে, অনেকে বিলীন হয়ে গেছে। তো এই রোগ প্রতিরোধের সৈন্যগুলোকে নতুন করে তৈরি করতে হবে এবং এই কোভিড কন্ডিশনে আপনার শরীর যে ক্যাটাবলিক স্টেটে এসছে, সেই ক্যাটাবলিক স্টেটটাকে রিকভার করার জন্য অবশ্যই কনসেন্ট্রেটেড হাই ক্যালোরি এবং হাই প্রোটিন খাবার খেতে হবে। আমরা সাধারণত সিডিসির একটা রিকমেন্ডেশন বা গাইডলাইন WHO প্রথম থেকেই ফলো করছি যে কোভিড পেশেন্টরা টেবিল সল্ট বা টেবিল সুগার খাবেন না। আমি মনে করি ইভেন পোস্ট কোভিড কন্ডিশনেও অন্তত 4 থেকে 6 সপ্তাহ এই টেবিল সল্ট এবং টেবিল সুগার থেকে নিজেকে একটু বিরত রাখতে হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বা আমাদের ইমিউন সিস্টেমটাকে আরো বুস্ট করার জন্য আমরা সবাই জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলোকে একটু এমফাসাইজ করতে হবে। সাধারণদের জন্য বলছি খুব সহজ অ্যান্টিঅক্সিডেন্ট খাবারটাকে ক্যালকুলেট করা, অন্তত প্রতিদিন দৈনিক শিশু থেকে শুরু করে ঘরের বৃদ্ধ পর্যন্ত প্রতিটি ফ্যামিলি মেম্বার যদি ইন্ডিভিজুয়ালি নিজে ক্যালকুলেট করেন যে প্রতিদিন তার 3 থেকে 4টি ন্যাচারাল কালার খাওয়া হচ্ছে কিনা, অর্থাৎ প্রাকৃতিক ভাবে যে খাদ্যের মাধ্যমে যে রঙিন উপাদান আমরা পেয়ে থাকি, এটা 3 থেকে 4টি রং যদি আমরা প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় ইনক্লুডেড রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা নিশ্চিন্ত হয়ে যাব যে আমাদের যথেষ্ট পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এবং তারপরও সব কথা শেষ কথা, খাবারের স্বাদ এবং গন্ধ না থাকলে সেই খাবারটা ইনটেক করা খুব ডিফিকাল্ট। এক্ষেত্রে সবচেয়ে বেশি এমফাসাইজ করতে হবে পেশেন্টের মিল প্ল্যানটাকে এভাবে তৈরি করতে হবে যাতে অল্প খাবারের মধ্যেও সে যথেষ্ট পরিমাণ কনসেন্ট্রেটেড ক্যালোরি পেতে পারে। এক্ষেত্রে যারা নন ডায়াবেটিক আছেন তারা খেজুরটা প্রতিদিন ইনটেক করতে পারেন, ইভেন কোভিড কন্ডিশনে এবং পোস্ট কোভিড কন্ডিশনেও 3 থেকে 4টি খেজুর রেগুলার ডেটস আমরা জানি ইটস ভেরি রিচ ইন পটাশিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি গুড সোর্স অফ কার্বোহাইড্রেট। তো এই খেজুরটাকে যদি আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারি, আমার মনে হয় যে সেটা ক্যালোরির চাহিদার একটা বড় অংশকে পূরণ করবে। এবং খুব গুরুত্বপূর্ণ যে ট্রান্স ফ্যাটটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ট্রান্স ফ্যাট বলতে আমরা বুঝি খুব বেশি ডুবো তেলে ভাজা বা একই তেল যখন বারবার ব্যবহার করা হয় সাধারণত রেস্টুরেন্টের খাবার। এমনিও তো যে কোনো সেফটির কারণেই আমরা এখন বলছি ফিজিক্যাল ডিস্টেন্সিং বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলে রেস্টুরেন্টের খাবারটাকে অ্যাভয়েড করা, এবং বেকারি গুডস এই দুটো খাবারকে অ্যাভয়েড করা, যতটা সম্ভব প্রিজারভেটিভ মুক্ত খাবার ব্যবহার করা এবং ঘরে তৈরি খাবারটাকে ইনটেক করাতে অবশ্যই আপনাকে এমফাসাইজ করতে হবে। ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য খাবারের কিছু প্রপার নিয়মাবলীও আমাদের মেনে চলা প্রয়োজন, যেমন খাবারের মাঝে পানি বা পানি জাতীয় খাবারটাকে ইনটেক না করা, খাবারের ইমিডিয়েট পর পানি না খেয়ে হাফ অ্যান আওয়ার পরে পানি জাতীয় খাবারটাকে ইনটেক করা, অবশ্যই যাতে কোনো কনস্টিপেশন না থাকে এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। কনস্টিপেশন ইটসেলফ একটি বড় কারণ আমাদের খাবারের রুচি কমে যাওয়া। তো এক্ষেত্রে ফাইবার জাতীয় খাবার যাতে প্রতিদিন যথেষ্ট পরিমাণে থাকে, এবং পানিটার বিষয় আমাদেরকে এভাবে মনিটর করতে হবে যে আমি যথেষ্ট পানি খাই তা না, পানিটা খেতে হবে মেপে। আমি অনেক পেশেন্ট আমরা পেয়ে থাকি যারা বলে যে আমি যথেষ্ট পরিমাণে পানি খাই, কিন্তু কতটুকু পানি খাচ্ছেন এটা দেখা যায় যে ওনারা ক্যালকুলেট করে বলতে পারছেন না। এক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যে পানির পরিমাণটাকে মেজার করতে হবে, যে একজন সুস্থ অ্যাডাল্ট 2.5 থেকে 3 লিটার পরিমাণ পানি এবং পানি জাতীয় খাবার কোভিড এবং পোস্ট কোভিড কন্ডিশনে তার খাদ্য তালিকায় থাকতে হবে। তো এই বিষয়গুলো যদি খুব সঠিকভাবে লক্ষ্য রাখা যায়, এবং আমরা যেই খাবারগুলোকে কোভিড এর সময়ও বলেছি একটু এনরিচড রাখতে ডেইলি খাদ্য তালিকায়, যেমন জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডি, ভিটামিন এ, ভিটামিন কে জাতীয় খাবার, তো এগুলো একটু লক্ষ্য রাখতে হবে। তবে ভিটামিন কে এর ক্ষেত্রে আমি একটু বলতে চাই, অনেকেই আছে কিছুক্ষণ আগে শাহাদাত স্যারও বলেছেন যে যারা দেখা যাচ্ছে যে অ্যান্টিকোয়াগুল্যান্ট নিতে হচ্ছে যাদেরকে, অর্থাৎ রক্ত তরল রাখার জন্য যাদেরকে মেডিসিন নিতে হচ্ছে,
তারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে ভিটামিন কে জাতীয় খাবারগুলোকে আপনি অ্যাভয়েড করবেন, কারণ এই ভিটামিন কে জাতীয় খাবার আপনার অ্যান্টিকোয়াগুলেন্টকে সঠিকভাবে কাজ করতে দিবে না। ভিটামিন কে জাতীয় খাবারের মধ্যে সবুজ শাক, সব রকমের ডাল, এগুলোকে সাধারণত আমরা ইনক্লুড করে থাকি, ফুলকপি, ঢেঁড়স, এই খাবারগুলোকে এই সময় একটু অ্যাভয়েড করে চলতে হবে, যা স্পেশালি যারা অ্যান্টিকোয়াগুলেন্ট নিতে হচ্ছে যাদেরকে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ, যারা শুনছেন নিশ্চয়ই তারা এই খাবারের নিয়মগুলো মেনে চলবেন। ডক্টর হেলালুদ্দিন আহমেদ, আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে সমস্যাগুলোর কথা বলছিলেন। এখন এই এই সমস্যাগুলো থেকে উত্তরানোর কী উপায়? যেমন এর আগের বক্তব্যে চৌধুরী তাসনিম হাসিন মোটিভেশন শব্দটি ব্যবহার করছিলেন, সেটা খাওয়ার ক্ষেত্রে, কিন্তু মানসিক চাঙ্গা রাখার ক্ষেত্রে মোটিভেশন কতটা কাজ করতে পারে বা কিভাবে করতে পারে, মানে কি বলে তাকে মোটিভেট করা যাবে? হ্যাঁ, তুমি করোনা জয় করে এসেছো, খুব ভালো, এখন ফাইটার, ইত্যাদি ইত্যাদি, কিভাবে মানে এই যুদ্ধটা শেষ পর্যন্ত জয়ী হওয়া সম্ভব? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বলবো যে মোটিভেশনটার ভেতরে সেলফ মোটিভেশনের কোনো বিকল্প নাই। আমরা আর একজনকে মোটিভেশন করব, এটার যতটা শক্তি আর একজন ব্যক্তি নিজেকে যে মোটিভেট করবে তার শক্তি কিন্তু অনেক বেশি। আমরা প্রথম থেকে বলে আসছি যে আমরা করোনা ভাইরাসকে আতঙ্কিত হব না করোনা ভাইরাস নিয়ে, কিন্তু করোনা ভাইরাসকে সমীহ করব। আমরা তাকে সতর্ক এবং সচেতন থাকতে হবে, সমীহ করতে হবে করোনা ভাইরাস। এটা কিছু না, এটা তেমন কোনো কিছু না, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। যথেষ্ট সমীহ করে সতর্ক সচেতন থেকে আমরা এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার চেষ্টা করব। এবং যারা করোনা ভাইরাস থেকে নিজেরা মুক্ত হয়েছেন বা সুস্থ হয়েছেন এবং ফিরে এসেছেন, আমরা বলবো এই সময়টা তো আমাদের চাঙ্গা থাকতে হবে। চাঙ্গা থাকার দু তিনটি বিষয় আমরা বলি, একটি বিষয় হচ্ছে আমরা সবসময় চাঙ্গা থাকার পরে বা করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার পরে আমরা অন্যদেরকে ধন্যবাদ দেই, অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা বলবো যে আমাদের প্রত্যেকের উচিত নিজেদেরকে একবার করে ধন্যবাদ দেওয়া, নিজেদের প্রতি কৃতজ্ঞ থাকা। এই এমন কোনো মহৎ কাজ আমরা করিনি যে তার জন্য কৃতজ্ঞতা বা ধন্যবাদ দিব। আমরা বলবো যে আমরা যে নিজেদেরকে নিরাপদ থেকে বাঁচিয়ে তুলতে পেরেছি, সারাদিনে যে নিরাপদ থাকতে পেরেছি একটি দিন, এই জন্য প্রত্যেক দিন একবার করে নিজেকে ধন্যবাদ দিতে হবে, একবার করে নিজের কাছে কৃতজ্ঞতা থাকতে হবে। তাহলে কি হবে, আমার সেলফ স্টিমটা বেড়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা যতই দূরে থাকার কথা বলি, সামাজিক দূরত্বের কথা বলি, আমরা সোশ্যাল কানেক্টিভিটি কিন্তু আমাদের সংযুক্ত থাকতে হবে। কিভাবে? আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়ে সংযুক্ত। আমরা অনেককে দেখেছি যে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন, সব কিছু বন্ধ করে দিয়ে, সকলের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে ঘরের ভিতর বসে আছেন। এটি কিন্তু তার মোটিভেশন আরো কমে যাবে, তার মনোবল কমে যাবে। করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন, আপনি আপনার স্বজন, বন্ধু, চিকিৎসক সবার সাথে কথা বলুন, তাদের কাছ থেকে সাহস নিন এবং আপনার অভিজ্ঞতা তাদেরকে বলুন, সেটিও আপনাদেরকে সাহস যোগাবে। এবং শেষ একটি কথা বলবো যে করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে যে আমরা অনেক সময় কিন্তু হতাশার কথাগুলো বিভিন্ন জায়গায় শুনি, মিডিয়ায় শুনি, বন্ধুদের কাছে শুনি, স্বজনদের কাছে শুনি। আমরা শেয়ার করব আশার কথাগুলো, শেয়ার করব সাকসেস স্টোরিগুলো। আমরা যখন সাকসেস স্টোরিগুলো শেয়ার করব, আমরা যখন মানুষের সুস্থ হয়ে যাওয়ার কথা শেয়ার করব, আমরা একজন প্রবীণ ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সেই কথাটি শেয়ার করব, তখন কিন্তু আরেকজন প্রবীণ ব্যক্তিও আশান্বিত হবে। ফলে আমরা ভয়ের বিপরীতে আমরা আশাকে বেশি প্রাধান্য দিব এবং আমরা আশার কথা, হতাশার বিপরীতে আমরা আমাদের সাকসেস গুলোকে যদি শেয়ার করতে থাকি, সেই কথাগুলো বারবার বলতে থাকি, তাহলে নিশ্চয়ই আমরা করোনা ভাইরাসের বিপক্ষে আমাদের মনোবলকে ধরে রাখতে পারবো। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো, কারণ বিশেষজ্ঞরা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আশা করি আপনাদের অনেকেরই পরামর্শগুলো কাজে লাগবে। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম পোস্ট করোনা ম্যানেজমেন্ট কিভাবে করা উচিত, কিভাবে হওয়া উচিত। মানে নেগেটিভ হলেই আপনার একদম সুস্থ হয়ে গেলেন, যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাই করে, আগে কোনো নিয়মকানুন মানার দরকার নেই, মাস্ক লাগবে না, এইরকম ব্যাপারগুলো না, সেটা একটু বোঝার চেষ্টা করছিলাম। আমাদের সাথে একটু বিলম্বে হলেও আমরা পেয়েছি অধ্যাপক ডক্টর এম এ কাশেমকে। উনি খুবই ব্যস্ত ডাক্তার, চেম্বার শেষ করে বাসায় ফিরতে তাও অনেক রোগীকে নিশ্চয়ই বঞ্চিত করেছি, তাদের কাছে ক্ষমা চেয়ে অধ্যাপক এম এ কাশেমের কাছে জানতে চাচ্ছি যে আপনি নিজেও করোনা লড়াই শেষ করে এসেছেন। এখন এই পোস্ট করোনা, মানে করোনা নেগেটিভ হওয়ার পরের যে জটিলতাগুলো হতে পারে, আপনি প্রতিদিন, যেমন আজকে চেম্বারেও নিশ্চয়ই এমন অনেক পরিস্থিতি আপনাকে ফেস করতে হচ্ছে, এই জায়গাগুলো ঠিক কী ধরনের সমস্যা হয়, এটা একটু বুঝতে চাই আপনার কাছে, যে মানুষ কি, মানে কতটুকু সাবধান হয়ে থাকতে হবে নেগেটিভ হওয়ার পরেও। জি, আপনার আজকে টপিকটা এমনিতেই মানে অ্যাডভেন্ট ইন্টারেস্টিং। মানে নেগেটিভ
মানেই পজিটিভ না, তাই না? জি। আসলে আমরা এই একেবারে ডায়াগনোসিস থেকে শুরু করে পজিটিভ নেগেটিভ এই শব্দটা নিয়ে একটু বেশি ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে যে ডায়াগনোসিস সময়ও যে সবসময় কিন্তু পজিটিভ কাজে লাগে না। আমি একটু ভিন্ন প্রসঙ্গ উত্থাপন করলাম। দেখা যায় ওই পিসিআর টেস্টের জন্য লাইন একসময় বেশি ছিল, পাওয়া যেত না। এখন যদি একটু সহজলভ্য, এটা করে রিপোর্টটা আসতে আসতে কতদিন লাগে, অতদিনের রোগী কিন্তু কোনো কোনো রোগী যারা সিভিয়ার করোনা তাদের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য আমরা অনেক সময় বিকল্প পন্থায় রোগ নির্ণয় করতাম, তার সাইন সিমটম দেখে, তার ব্লাডের কিছু মার্কার দেখে, এমনকি অনেক সময় সিটি স্ক্যান করে আর্লি ডায়াগনোস করা সম্ভব হতো। সুতরাং সবসময় ওই পজিটিভটাই শেষ কথা না। আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, আমার আগে সিটি স্ক্যানে অনেক ফিচার চলে এসছে, স্টিল পজিটিভ না, বাট পরে পজিটিভ এসছে। সো এটা যেমন একটা ব্যাপার। উল্টো ক্ষেত্রে যদি বলি, নেগেটিভ হয়ে যাওয়া মানেই শান্তি পেয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। সব সাধারণত 2 সপ্তাহের মধ্যে নেগেটিভ হয়ে যায়, 10 দিনে হয়ে যায় আনকমপ্লিকেটেড কেস। কমপ্লিকেটেড কেসগুলো 20 দিনের মতো সময় নেয়। কিন্তু এটাও সব ক্ষেত্রে সত্য না। আমরা এমন কিছু কেস পাচ্ছি, এক্সটেন্ডেড করোনা সিনড্রোম, আপনার 90 দিন পর্যন্ত নেগেটিভ হচ্ছে না, এমন পেশেন্টও পেয়েছি। কেউ কেউ নেগেটিভ হয়ে আবার পজিটিভ হচ্ছে, আবার নেগেটিভ হচ্ছে পজিটিভ হচ্ছে, এটা নিয়ে কিছু বিতর্ক আছে। কেউ কেউ বলতে চাচ্ছে যে সেকেন্ডারি দ্বিতীয় ইনফেকশন, দ্বিতীয় ইনফেকশন কিন্তু প্রুভ করা যায় না এখন। ওই দ্বিতীয় ইনফেকশনটা এটা কোনো কিছু মানে রিমনেন্ট থেকে যায়, যে আপনার ভাইরাসের যে অংশবিশেষ সেটাই আবার পজিটিভিটি শো করতে থাকে। এরকম কিছু ব্যাপার আছে, কারো কারো ইমিউনোলজিক্যাল ক্লিয়ারেন্সটা দেরি করে। যাক, এই হলো পজিটিভ নেগেটিভ ব্যাপার। কিন্তু নেগেটিভ মানে আপনি রোগ এবং রোগের আপনি হয়তো করোনা ভাইরাস ছড়াবেন না, আপনি এপিডেমিওলজিক্যাল একটা বেনিফিট আছে, আপনার কাছ থেকে কেউ আক্রান্ত হবেন না। কিন্তু নিজের ক্ষেত্রে করোনা ভাইরাস একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। এটা যেমন ফুসফুস আক্রান্ত করে প্রথমে, এখানে নিউমোনিয়া হতে পারে, এখানে আমাদের রক্ত জমাট বেঁধে যায়, এই প্রবণতা হয়ে গেলে আমার এখানে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে হার্ট দুর্বল হতে পারে। এমনকি রক্ত জমাট বেঁধে যে শরীরের অন্যান্য প্রত্যঙ্গ ব্লকের সৃষ্টি হয়, কোন সময় স্ট্রোক হতে পারে, এবং অনেকগুলো ডকুমেন্টেড কেস আছে যে আপনার স্ট্রোক হয়েছে করোনা থেকে। আপনার করোনা আক্রমণের কারণে ওটা যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোতে এই কোভিড ভাইরাসের রিসেপ্টর গুলো আছে, আমাদের SC1 রিসেপ্টর গুলো আছে, ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলোতে এফেক্ট করে। যেমন ডায়াবেটিস হতে পারে নতুন করে, আগে ছিল না, জাস্ট করোনা দেখা দেওয়ার পরেই ডায়াবেটিস প্রমাণ হলো। এবং আগে সামান্য ডায়াবেটিস ছিল কন্ট্রোল, তারা কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিসে কনভার্ট হয়ে যায়। এটা যেমন ওষুধের দ্বারা হয়, কিছুটা চিকিৎসার দ্বারাও হয়, যেমন স্টেরয়েড ব্যবহার করার প্রবণতাটা বেড়ে যায়। কিছু সেকেন্ডারি ইনফেকশন আপনার হয়ে করোনা রোগী মৃত্যুবরণ করছে, এমন ঘটনা আছে যে কোভিড থেকে ভালো হয়ে গিয়েছে, বা এই যে মৃত্যুবরণ করে, এগুলো মাল্টি ফ্যাক্টরিয়াল। নিউমোনিয়া হয়ে রেসপিরেটরি ফেলিউর যেমন হতে পারে, উনি মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, অথবা হার্ট ফেলিউর ডেভেলপ করতে পারে, সেখান থেকে মারা যায়। স্ট্রোকের কথা বললাম, ম্যাসিভ হেমোরেজ হতে পারে। আমরা এই রক্ত জমাট বাঁধা ঠেকানোর জন্য ওষুধ দিই, সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও কিন্তু ব্রেন হেমোরেজ হয়ে রোগীর মৃত্যুবরণ করেছে অনেকেই ইতিমধ্যে। তারপর যে আমার রক্তের ডিডাইমার নামক একটা জিনিস আছে, এটা যখন বেড়ে যায়, এটা আমরা বুঝতে পারি যে রক্ত জমাট বেঁধে প্রবণতা, ওইটার কারণে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ফেলিউর দেখাতে পারে। হ্যাঁ, সাডেন যে পালমোনারি এম্বোলিজম হয়, আমাদের অনেক রোগী সারা বিশ্বে করোনা নেগেটিভ হয়ে যে হয়তো ডিসচার্জের প্রাক্কালে, আমাদের দুঃখজনকভাবে আমাদের ডাক্তার, আমার জানা মতো 2জন ডাক্তার মারা গেছে আমার একেবারে চাক্ষুষ দেখা, তারা ডিসচার্জের জন্য প্রস্তুতি নিচ্ছিল, সেখান থেকে তারা হঠাৎ করে মৃত্যু হয়েছে। এটার মূল কারণ ছিল পালমোনারি এম্বোলিজম, ওই যে রক্ত জমাট বেঁধে যাওয়া, এটার মাধ্যমে আমার ডিভিটি হয়, ব্রেইনতে থ্রম্বাস জমা, সেটা প্রপোগেট করে লাংসে এসে, হার্টের মাধ্যমে লাংসে যে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু, এবং তখন খুব বেশি কিছু করার থাকে না, একেবারে হাই সেট আপে যদি থাকে, অনেক সময় কোনো কোনো রোগী বাঁচানো যায়, অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এই যে ব্যাপারগুলো আছে, তার মানে আমি নেগেটিভ হয়ে গেলাম, আমার আর কোনো ভয় নেই, ব্যাপারটা এরকম না। আজকে যেটা বলছিলেন প্রকাশ ভাই, আমি চেম্বারেও অনেকগুলো পেশেন্ট দেখলাম, যার মধ্যে কিছু পেশেন্ট ছিল এই জাতীয় জটিলতা, করোনা থেকে ভালো হয়ে গেছে, নেগেটিভ। গত মাসে শেষ দিকে অনেকেই নেগেটিভ, আজকে আমার কাছে বেশ কয়েকজন এসছে। তাদের এখন কি সমস্যা, তারা কেউ কেউ এখনো শ্বাসকষ্টে ভুগছেন। দেখা গেছে তাদের লাঙের সিটি স্ক্যানে, মানে বা ফলো আপ সিটি স্ক্যানে, তারা এক্সটেন্সিভ ফাইব্রোসিস ডেভেলপ করছে, মানে লাঙে যে ফুসফুসে যেই জায়গাগুলোতে নিউমোনিয়াটা হয়েছিল, সেখানে অনেকগুলো জায়গা ফাইব্রোস হয়ে গিয়েছে। এই ফাইব্রোসিস থেকে রক্ষা পেতে হলে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার শুরু থেকেই। তার যেমন করোনা চিকিৎসা দরকার, তার যেন ফাইব্রোসিস না হয়, কিছু অ্যান্টিবায়োটিক এজেন্ট দেওয়া যেতে পারে যেন রক্ত জমাট বেঁধে নেওয়া যায়, সেটাও এখানে ভূমিকা আছে, এটা দরকার। কিছুটা রেসপিরেটরি ফিজিওথেরাপি অনেকখানি বেনিফিট দিতে পারে, দেখা যায় তখন এই লাং কলাপসটাকে ঠেকাতে পারে। নিশ্চয়ই ডক্টর সাদাত হোসেন এই ব্যাপারে কথা বলেছেন। হ্যাঁ, তারপরে আপনার করোনার কারণে আমাদের
যে মানসিক পরিবর্তনটা হয়, ডিপ্রেশন হয়, এগুলো কমানোর কারণে আমরা তো অনেক কিছু জানি না এখনো। ব্রেনে কত রকম মেডিটো চেঞ্জ হয় সেটা বোঝার মতো সময় এখনো হয়নি। অনেকগুলো অনগোয়িং রিসার্চ চলছে, সুতরাং সেখান থেকে এগুলো আরো পরে বুঝতে যাবে। আরেক ধরনের ঘটনা ঘটছে, তেমন কোনো সিভিয়ার নিউমোনিয়া আক্রান্ত হয়নি, হার্ট ঠিক ছিল, কিন্তু দেখা গেল এখন উনি হাঁটতে চলতে সক্ষম না, এবং খুব বেশি আপনার কয়েক স্টেপ যাওয়ার পরেই উনি হাঁপিয়ে উঠছেন, মানে ওনার হাত পা অবসরের মতো ধরে যাচ্ছে। দেখা যাচ্ছে সিভিয়ার মানে আপনার মাসেল উইকনেসে আক্রান্ত হচ্ছে, যেটার ব্যাখ্যা এখনো মিলেনি। আমরা মাসল মার্কার গুলো করে দেখছি, সেখানেও কোনো চেঞ্জ আসে না। তো কোনো জয়েন্ট সিমটম গুলো বেড়ে যাচ্ছে। আমাদের অনেকের মধ্যে দেখেছি আমরা ব্যথা ব্যথা বা বাতের ব্যথার প্রবণতা বেড়ে যাচ্ছে, এবং মাংসপেশির উইকনেসটা কারো কারোর জন্য বেশ মানে এতটাই বেশি স্বাভাবিক জীবন যাপন করতে কষ্ট হচ্ছে, এবং এটা কতদিনে ভালো হবে এটা এখনো কিন্তু আনসার্টেন। সুতরাং এই যে মাল্টিফ্যাক্টরিয়াল সমস্যা, লাং ইনভলভমেন্ট হওয়ার পর নিউমোনিয়া ভালো হলো, তারপরে যে ফাইব্রোসিস হলো, সেখান থেকে তার দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট হওয়া, যদি কারো অ্যাজমা সিবিডি থাকে সেখানেও কিন্তু অবনতি হয়, তারা তো আগে থেকে শ্বাসকষ্টের রোগী, তখন যদি আবার এই লাং ফাইব্রোসিস হয়, কলাপস হয়, সেখান থেকে সমস্যা হচ্ছে, হার্টের সমস্যা বেড়ে যাচ্ছে। আর যাদের কিডনি ডিজিজ থাকে তাদের এই মাল্টিফ্যাক্টরিয়াল কারণে কিডনি ডিজিজের প্রবণতা বাড়ে। নতুন করে ডায়াবেটিস হলে সেটা, এবং অনেকেই নতুন করে ডায়াবেটিস দেখা দিচ্ছে, ওইটা একেবারে প্রমাণিত এখন। তো এইখানে একটা ডায়াবেটিস একটা মাল্টি সিস্টেম ডিজিজ, সেখানে অনেকগুলো স্বাস্থ্য সমস্যা নিয়ে আসবে। আপনার বাতের ব্যথাটা বাড়তেছে, মানসিক সমস্যা দেখা দিচ্ছে। তো এই সবকিছু মিলে একটা নেগেটিভ রিপোর্ট মানেই সবকিছু না, নেগেটিভ মানে আরো অনেক লম্বা একটা ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যেতে হতে পারে, অনেককে ছড়াবে না, বাট এটা নিজের জন্য অনেকগুলো স্বাস্থ্য সমস্যা পরবর্তী ফেস করতে হবে, এবং এই জন্য তাকে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে তাকে ওই বিভিন্ন বিশেষজ্ঞ তত্ত্বাবধানে থেকে এই ব্যাপারটা নজরে দিলে এই ক্ষতিটা হয়তো বা কিছুটা কমে আনা সম্ভব। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শেষে এলে অনেকগুলো একদম খুব গুছিয়ে অনেকগুলো বিষয় আমাদের বুঝিয়ে দিলেন। অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন, আপনার কাছে একটা ছোট্ট করে একটু শুনে নিই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আস্তে আস্তে চলে আসছি। অনেক রুগী দেখেছি যে এমনিতে জানি যে ওয়ার্ল্ড ওয়াইড হিসাব হলো যে 80% রুগী বাসায় থেকে সুস্থ হতে পারেন, কিন্তু বাংলাদেশের আমি অনেকের ক্ষেত্রে দেখেছি তারা হাসপাতালে শুরুর দিকে যে অব্যবস্থাপনা ছিল, গেলে সিট পাওয়া যায় না, এই হাসপাতালে সেই হাসপাতালে ঘুরতে, সেখানে অনেক রোগী ভয়ে হাসপাতালে যেতে চায়নি, এবং এই যেতে না চাওয়ার কারণটা অনেককে মৃত্যুর ঝুঁকিতে ফেলে দিয়েছে, কারণ তারা ঠিক সময় মতো হয়তো অক্সিজেনটা দরকার ছিল সেটা পায়নি, সেটা করতে হতে 1 দিন বা 2 দিন দেরি করেছে। এই জায়গাটাতে এখনও তো আমরা সমস্যাটার মধ্যেই আছি, ঠিক কোন সময় হাসপাতালে যেতেই হবে এই জায়গাতে আর কোনো করা যাবে না, সেইটার কোনো একটা সুনির্দিষ্ট কোনো পরামর্শ দিতে পারেন কিনা? অনেকে কিন্তু ভয়ে যেতে চান না, অক্সিমিটার দিয়ে মেপে টেপে না আমার তো আছে 90 আশেপাশে, এরকম করে একটু দেরি, যখন যান তখন অনেক সময় আসলে ডাক্তারদের বা আপনাদের কিছু হয়তো করার থাকে না। এই জায়গায় একটু মানুষকে একটু পরামর্শ দেওয়া যায় কিনা যে ঠিক কখন আপনাকে হাসপাতালে যেতেই হবে যত সমস্যায় থাকুক? শোনা যাচ্ছে? জি জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই একজন যখন কোভিড আক্রান্ত হবে, যখনই তার শ্বাসকষ্ট দেখা দেবে, অবশ্যই উনি হাসপাতালে শরণাপন্ন হবেন। এছাড়া যদি যখনই তার শ্বাস প্রশ্বাসের যে গতি, সেটা যদি আমরা বলি যে 25-এর বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই শ্বাস প্রশ্বাসের গতি, যে কথা বলতে পারতেছে না, যে শ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে কথা বলতে গেলে, তখনই কিন্তু হাসপাতালে তিনি শরণাপন্ন হবেন। এবং আমরা বলি যে যদি খুব বেশি দুর্বল হয়ে যায়, তখনও কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হবেন। কোন ধরনের তার মনে হচ্ছে যে তিনি তার যে অজ্ঞানের একটা ভাব বা তার যে কনসাসনেস সেটার সমস্যা হচ্ছে, তখনও কিন্তু তিনি অবশ্যই হাসপাতালে শরণাপন্ন হবেন। কারো যদি এই কোভিড এর পাশাপাশি যদি তার জ্বর অত্যন্ত তীব্র হয় এবং কাশি এগুলো যদি অত্যন্ত তীব্র হয়, তাহলে তিনি অবশ্যই হাসপাতালে শরণাপন্ন হবেন। এছাড়া যদি তার কোমরবিডিটিস থাকে, বিশেষ করে আনকন্ট্রোল ডায়াবেটিস, তার আনকন্ট্রোল হাইপারটেনশন, পূর্ব থেকে আগে যদি তার ফুসফুসের অন্য কোনো রোগ থাকে, হার্টের অন্য কোনো ইন্টারভেনশন বা বিশেষ করে ক্যান্সারের পেশেন্ট অন্য, এবং অনেক বয়স্ক ব্যক্তি হয়, এবং বিশেষ করে অনেক সময় যদি মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা বলি যে কিছুটা যদি কোনো ধরনের সমস্যার পসিবিলিটিস থাকে, এই রোগীগুলো কিন্তু অবশ্যই হাসপাতালে, করোনা হলেই তারা হাসপাতালে ভর্তি হবে, এটা কিন্তু আমাদের রিকমেন্ডেশনের মধ্যে আছে। অবশ্যই এই রোগীগুলা অবশ্যই আমি বলবো যে দেরি না করে হাসপাতালে। আপনি যেটা বলেছেন এটা ঠিক, প্রথম দিকে আমাদের অল্প কিছু এ ধরনের সমস্যা ছিল, বিশেষ করে যে করোনা পজিটিভ যে রোগীগুলো নয়,
সেই সাসপেক্টেড কেসগুলো কোথায় যাবে, যেহেতু সবগুলো হাসপাতাল তখনো সেভাবে প্রিপেয়ার ছিল না, যার ফলে রোগীর একটা সমস্যা ছিল। কিন্তু বর্তমান সময় কিন্তু আমাদের প্রায় সবগুলো হাসপাতালে প্রিপেয়ার করোনা রোগীদের নেওয়ার জন্য, এবং আপনারা জানেন যে আমাদের অনেকগুলো বেডও খালি আছে, এবং তারা কিন্তু হাসপাতালে যারা প্রয়োজন তারা কিন্তু সময় মতো আসতে পারছে। তার কারণ হলো আমাদের ডাক্তারদের সাথে যারা আমাদের সামাজিকভাবে কিন্তু তারা অনেকেই কানেক্টেড, এবং কানেক্টেড হওয়ার কারণেই কিন্তু তারা হাসপাতাল বাসায় থেকেই কিন্তু প্রথম দিকে যে চিকিৎসাগুলো সেটা নিতে পারছে, এবং যখনই তার সমস্যা তীব্র হচ্ছে সে কিন্তু যোগাযোগ করে। আমরা দেখছি অনেক সময় কিন্তু এখন কিন্তু তারা সময় মতোই অনেক ক্ষেত্রেই যারা বিশেষ করে সচেতন যারা আছে, যারা বিশেষ করে শহরাঞ্চলে আছে, তারা কিন্তু এই সেবাটা পরিপূর্ণভাবেই এখন পাচ্ছে। হয়তো আমাদের যে পেরিফেরি যে জায়গাগুলো আছে সেখানে এখনো এই জায়গাটা আমরা ডেভেলপ করতে পারি নাই, কিন্তু এখন কিন্তু যে প্রথম দিকে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু অত তীব্রভাবে এখন নাই। আমি মনে করি যে বাংলাদেশের যারা রোগী, করোনা রোগী, তারা বাসায় যেমন সেবা পাচ্ছেন টেলিমেডিসিনের মাধ্যমে, সেই সাথে সাথে হাসপাতালে সময় মতো তারা মোটামুটি ভাবে এখন আসছেন, এবং আমরাও সেবাটা দিতে পারছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। চৌধুরী তাসনিম হাসিন, আপনি বিরতির আগে আপনার বক্তব্যে অনেকগুলো দেশি ফল বা এরকম জাম্বুরা, লটকন, আম, পেয়ারা এগুলো বলেছিলেন। আমার যেটা জানার মধ্যে বাংলাদেশের অনেক মানুষ গরিব, গ্রামে থাকে, ঢাকায় অনেকে বস্তিতে থাকে, ফলে তাদের আপনারা যেরকম প্রেসক্রাইব করেন বা পরামর্শ দেন দুধ, ডিম এরকম হয়তো অনেক অনেক সময় খাওয়ার সামর্থ্য থাকে না। আমি বলতেছি যে একদম নিত্য প্রয়োজনে, মানে বেঁচে থাকার জন্য যেটুকু খাবার, তার বাইরে যে পুষ্টিটা দরকার হতে পারে করোনার সময় বা পোস্ট করোনার সময়, সেটা মানে অতি অল্প ব্যয়, মানে আমাদের প্রাকৃতিক ইয়ে থেকে কিভাবে পাওয়া সম্ভব একদম গ্রামের মানুষের জন্য কম খরচে, সেটার যদি কোনো পরামর্শ দিতে পারেন। আমরা কিন্তু বারবারই এমফাসাইজ করছি কোন দুটো বিষয়, যে প্রোটিনটা বেশি খেতে হবে, রিহাইড্রেট রাখতে হবে নিজেকে, এবং কিছু ভিটামিন, স্পেশালি ভিটামিন সি, ভিটামিন ডি, এগুলোর ইনটেক বাড়াতে হবে। আচ্ছা, প্রোটিনের ক্ষেত্রে প্রথমেই আসি। প্রোটিনটাকে আমরা জানি যে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, ডিম, দুধ। হ্যাঁ, অনেকেই এখন সামর্থ্যর জন্য হয়তো খুব দৈনিক প্রতিটি ফ্যামিলি মেম্বারের জন্য এটা অ্যাভেল করতে নাও পারেন। এমনকি শুধু সামর্থ্য না, অনেকে ফিজিক্যাল ডিস্টেন্সিং বা সোশ্যাল ডিস্টেন্সিং যেটা, এটা মেনটেন করতে গিয়েও দেখা যাচ্ছে যে প্রতিদিন বাজার করাটা সম্ভব হচ্ছে না। মাছটা কিনে সেটাকে রেডি করা অনেক ঝামেলা। জি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিছু টিপস অবলম্বন করতে পারি। যেমন আমরা কিন্তু সকল আয়ের এবং সকল শ্রেণী পেশার মানুষই, যেহেতু স্টেপল ফুড আমাদের ভাতটা প্রতিদিনই আমাদের থাকে, এবং ডালও কিন্তু অলমোস্ট 90% লোকের ঘরে কোনো না কোনো বেলা বা দুবেলাই থাকে। এবং যারা নিম্ন আয় তাদের ক্ষেত্রে তো তাদের মিল প্ল্যান এটা থাকে। তো এই ভাত আর ডাল, অর্থাৎ চাল এবং ডালকে মিক্স করে যদি আমরা খিচুড়ি করে খেতে পারি, তাহলে কিন্তু দুটোই কিন্তু সেকেন্ড ক্লাস প্রোটিন। রাইসও সেকেন্ড ক্লাস প্রোটিনের একটা সোর্স, ডালও সেকেন্ড ক্লাস প্রোটিনের একটা সোর্স। কিন্তু দুটো একসাথে যখন হিটেড হয়ে খিচুড়ি হচ্ছে, তখন কিন্তু দুটোর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো নিজেদের মধ্যে একটা কম্প্রোমাইজ করে এটা বায়োলজিক্যাল ভ্যালুটাকে অনেক বাড়িয়ে ফেলছে। এটা অলমোস্ট একটা ফার্স্ট ক্লাস প্রোটিন, মাছ মাংসর কাছাকাছি বায়োলজিক্যাল ভ্যালুতে চলে আসছে। সো যারা একটু নিম্ন আয়ের আছেন, তারা হয়তো চাইলে সপ্তাহে 2 থেকে 3 দিন খিচুড়িটা রাখতে পারেন, যেটা আপনার মিল প্ল্যানে এদের প্রোটিনের চাহিদাটাকে খুব সহজে মিট আপ করবে। ভিটামিন সির ক্ষেত্রে আসি, অবশ্যই দেশি ফল, কিন্তু আমি মনে করি আমাদের রুরাল এরিয়াতে তো দেশি ফলগুলো যথেষ্ট সস্তা, অনেকেরই ঘরের কাছেই অনেক নিজস্ব গাছ আছে। হ্যাঁ, তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে আছে আমাদের ঢাকায় যেসব স্ল্যাম এরিয়াতে যারা আছে, তাদের ক্ষেত্রে যেরকম ভিটামিন সি কিন্তু ফলের পাশাপাশিও খুব বড় একটি গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে অঙ্কুরিত ছোলা। ছোলা আমাদের দেশে খুবই একটি সহজলভ্য এবং সস্তা খাবার মোটামুটি। তো এই ছোলাটাকে যদি আমরা ওভারনাইট ভিজিয়ে রেখে তারপর একটু ভেজা কাপড়ে মুড়িয়ে রাখতে পারি, তাহলে দেখা যায় যে ছোলার সাথে একটু সাদা শিকড়ের মতো এসেছে। এটাকেই বলা হয় অঙ্কুরিত ছোলা অথবা স্প্রাউটেড বেঙ্গল গ্রাম। এই অঙ্কুরিত ছোলাটা কিন্তু ভিটামিন সির একটা বড় সোর্স। তো এই অঙ্কুরিত ছোলাটাও তারা রাখতে পারে তাদের মিল প্ল্যানে। বা এমনকি আমি বলবো যে যারা বিভিন্ন ত্রাণের সাথে যুক্ত আছেন, এই কোভিড আক্রান্ত স্লাম এরিয়ার লোকজন অথবা বন্যার্তদের, তারাও কিন্তু ত্রাণের মধ্যে এই খাবারগুলোকে ইনক্লুড করতে পারেন, যে চাল ডালটাকে আলাদা করে না দিয়ে সেটাকে মিক্স করে দেয়া, ফলটাকে যেহেতু প্রোভাইড করা যাচ্ছে না, একটু ছোলা প্রোভাইড করা, এবং এদেরকে
রিহাইড্রেটেড রাখা নিজেকে, পানির পরিমাণটা যাতে তারা বেশি করে খায়, এই বিষয়টা প্রতি লক্ষ্য রাখা খুব গুরুত্বপূর্ণ। আর সাধারণত দেখা যায় যে যেই শ্রেণীটা নিয়ে আপনি কথা বলছেন তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তেমন একটা হয় না, সো সাপ্লিমেন্টে যাওয়ার প্রয়োজন হয় না। এমনকি ফলের পাশাপাশিও কিন্তু করলা, কাঁকরোল, কিছু দেশীয় সবজি, সবুজ শাক, এগুলো কিন্তু ভিটামিন সির একটা বড় সোর্স। এবং যে সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর কথা বলছি, সেলেনিয়াম ম্যাগনেসিয়াম একটা অন্যতম সোর্স সরিষা। সরিষা বাটা আমাদের দেশে খুব অ্যাভেলেবল, তো অনেক সময় যদি তারা সরিষা ভর্তা করেও খায় ভাতের সাথে, তাহলেও একটা মেজর পোর্শন মাইক্রোনিউট্রিয়েন্ট তারা পাচ্ছে, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করবে কোভিড এর এগেইনস্টে যুদ্ধ করতে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আলোচনায় ফিরবো, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। ডক্টর হেলালুদ্দিন আহমেদ, একটা জিনিস বোঝার জন্য একটু, মানে এখন আমরা দেখছি শুরুর দিকে মানে হাসপাতালে আসন নিয়ে বা আইসিইউ নিয়ে যে মানে হাহাকার ছিল, এখন আমরা দেখছি হাসপাতাল অনেক বেড়েছে এবং এখন আর সেটা নেই এবং অনেক জায়গায় হাসপাতালের আসন খালি আছে। এটা কি ম্যানেজমেন্ট ভালো বলে সব কিছু ভালোভাবে ম্যানেজ করা গেল? এটা হলে তো অনেকটা উন্নত হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। নাকি মানুষ হাসপাতালের ব্যাপারে একটু অনীহা, মানে হাসপাতালে যেতে চায় না, ঠিক কোনটা? মানে হঠাৎ করে হাসপাতালের ব্যাপারে চাহিদাটা একদম করোনার কমে গেল, অনেক যে সব জায়গায় এখন করোনার সিট পাওয়া যাচ্ছে, এটার ঠিক কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ আছে কিনা আপনাদের কাছে? ধন্যবাদ। আসলে এটা সম্পর্কে তো আসলে গবেষণালব্ধ তথ্য নেই আগের প্রশ্নের মতোই, তবে আমাদের ব্যাখ্যা বা বিশ্লেষণ যেটি আমরা সাধারণ ধারণা থেকে করতে পারি, যে আগের চেয়ে কিন্তু আমাদের হাসপাতালের ব্যবস্থাপনা, সাংগঠনিক দক্ষতা এবং এই ম্যানেজমেন্টের জায়গাটা অনেক অনেক বেশি শক্তিশালী হয়েছে। এটি একটি দিক, যে মানুষ কিন্তু হাসপাতালে এসে খুব বেশি দিন আর থাকতে হচ্ছে না, আগের মতো অনিশ্চয়তার মধ্যে নাই। ফলে হাসপাতাল সম্পর্কে মানুষের একটা পজিটিভ ধারণা এখন পর্যন্ত আছে। আমি কিন্তু বলবো না যে মানুষ ভয়ে হাসপাতালে আসছে না। আরেকটি বিষয় হচ্ছে, প্রথম দিকে যখন মানুষ করোনায় সংক্রমিত হচ্ছিল, তখন কিন্তু তারা মানে সবাই হাসপাতালমুখী হওয়ার একটা প্রবণতা ছিল, হাসপাতালে যাবে এবং চিকিৎসা নিবে এবং সেখানেই বোধহয় ভালো হবে। আস্তে আস্তে কিন্তু বুঝতে পেরেছে যে 80% মানুষের কিন্তু আসলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে না। চিকিৎসকদের পরামর্শ নিয়ে টেলিফোনে বা যেভাবে সামাজিকভাবে চিকিৎসকদের সাথে সম্পৃক্ত আছেন সেভাবে, এবং চেম্বার প্র্যাকটিস যে এবং এই যে আমাদের বহির্বিভাগে উপস্থিত হয়েও কিন্তু চিকিৎসা নেওয়া সম্ভব হয়েছে। ফলে আমরা বলবো চিকিৎসা ব্যবস্থাটা একটা সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার যেটা ছিল, একটা আতঙ্কের যে অবস্থা ছিল, সে আতঙ্কটা অনেকখানি কমেছে এবং যারা সংক্রমিত হচ্ছেন তারা ঘরে বসেই বেশিরভাগ মানুষ কিন্তু সংক্রমণের চিকিৎসাটা নিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। আমরা প্রত্যেক দিনের ব্রিফিং এও যদি দেখি যে মানুষের যারা যে মৃত্যুগুলো হচ্ছে সেগুলোর বেশিরভাগ কিন্তু হাসপাতালে হচ্ছে, অর্থাৎ হাসপাতালে তারাই যাচ্ছেন যারা খুব সিভিয়ার ভাবে সংক্রমিত হচ্ছেন। ফলে আমরা বলবো যে সাধারণ মানুষের মধ্যে এটার চিকিৎসা নিয়ে, চিকিৎসকদের মধ্যে এটার চিকিৎসা নিয়ে এক ধরনের একটা ম্যানেজমেন্টের জায়গাটা শক্তিশালী হয়, মানুষের কিন্তু হাসপাতালে যাওয়ার প্রবণতাটা কমেছে। তবে কেউ কেউ হয়তো অনেক সময় মনে করছেন হাসপাতালে গেলে এক ধরনের ঝামেলা বাড়বে বা এক ধরনের সমস্যায় পড়বেন, এই সংখ্যাটা হয়তো কম। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বলবো যে মানুষ বুঝতে পেরেছে যে সবাই এখন ছুটে দৌড়িয়ে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে থেকেও বা চিকিৎসকের পরামর্শ নিয়ে বহির্বিভাগ থেকেও চিকিৎসা নেওয়া সম্ভব। এটি একটি বিশ্লেষণ, কিন্তু এখানে কোনো বৈজ্ঞানিক গবেষণালব্ধ তথ্য আমাদের হাতে নেই। না, জি, আপনারা যেহেতু কাজ করছেন প্রতিদিন, ফলে এটা আপনাদের বিশ্লেষণটাও অনেকটা আমাদের কাজে লাগবে। ডক্টর এম এ কাশেম, আপনাকে দিয়ে অনুষ্ঠানটা আমরা শেষ করব। একটা জিনিস, সেটাও আমি জানি না যে আপনারা এখন কি আছে, শুরুর দিকে আমরা দেখতাম যে সবার ঘরে ঘরে সব ধরনের ওষুধ, একদম মানে করোনা নিয়ে যখনই কোনো পত্রপত্রিকা বা কোথাও ফেসবুকে কোথাও ওষুধের নাম দেখে সেটাকে স্টক করে ফেলে এবং করোনার লক্ষণ দেখার সাথে সাথে অ্যান্টিবায়োটিক খেয়ে একদম সেটা কি কাউকে কাউকে কখনো বিপদে ফেলেছে কিনা, বা এখনও সেই জায়গাটা যে মানে ওভার ট্রিটমেন্ট যেটা হয়তো দরকার নেই এমন ওষুধও আগে থেকে খেয়ে সাবধান থাকা, সেই জায়গাতে আপনাদের কোনো স্পেসিফিক পরামর্শ আছে কিনা? যে প্রশ্ন করেছেন এইটার ক্ষেত্রে আমার প্রশ্নের উত্তরটা এরকমই, যে এখানে আমাদের এরকম কোনো গবেষণা নেই যে কোনো ওষুধলব্ধ মানে সাইড ইফেক্টের কারণে কেউ মারা গিয়েছেন কিনা। কিন্তু এটা একটা সত্য ব্যাপার এখন বাংলাদেশে, যে করোনার যে ভীতি এটা কিন্তু আসলে কমে গিয়েছে।
করোনার কারণে প্রথমে এটা স্বাভাবিক একটা ব্যাপার, প্রথম দিকে তো নতুন একটা রোগ, যেখানে একেবারে শক্তি দেশ যুক্তরাষ্ট্র সহ ইউরোপ সহ যেখানে ব্যাপক মৃত্যুর মিছিল ছিল, সেটা আমাদের মতো দেশে কিনা উপায় হবে, মানে রাস্তায় রাস পড়ে থাকবে কিনা, হ্যাঁ, এরকম আশঙ্কা আমরা শুরুতে অনেকের কাছ থেকে শুনেছিলাম। জি, সেখান থেকে যখন দেখা গেল যে আমাদের জন্য ব্যাপারটা এরকম না, এখানে অনেক রকম ম্যানেজমেন্টের অনেক সমালোচনা আপনারা করছেন অনেক ক্ষেত্রে ঠিকই, তারপরও ম্যানেজমেন্টের এর মধ্যে একটা সাকসেসও আছে। সমস্ত হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে ডাক্তার, চিকিৎসক, নার্স সহ যারা আছেন সবাই ইনভলভ, সবাই মিলে একটা ব্যবস্থাপনা এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেখান থেকে সত্যিকার অর্থে মৃত্যুর যে সংখ্যাটা কমে গেছে। এর জন্য আমাদেরও কিছুটা হলো অবদান আছে। অবশ্যই আপনাদের প্রতি আমাদের ধন্যবাদের কোনো শেষ নেই। জি, এই জন্যই মৃত্যুর সংখ্যাটা কমে যাওয়াতে মানুষ মূলত মৃত্যুকে কিন্তু ভয় পায়। আপনি 15 দিন জবে ভুগবেন, 20 দিন জবে ভুগবেন, এটা নিয়ে কিন্তু খুব বেশি মানুষ আতঙ্কিত না। দেখেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, শ্বাসকষ্ট এবং অ্যাজমা সিপিডি হলে মানুষ কিন্তু ভয় পায় না। আমরা বলি সিগারেট খাবেন না, অ্যাজমা সিপিডি হবে, ঠিক আছে, শ্বাসকষ্ট হবে তো হঠাৎ মৃত্যু হয় কম, কিন্তু হার্টের অসুখে কিন্তু মানুষ খুব ভয় পায়। হার্টের অসুখ শোনা মাত্রই বুকের ব্যথা হলে প্রথম দিনই হসপিটালে হাজির হয়ে যান। কেন? ওখানে মৃত্যু বেশি হয়। এই যে করোনায় যখন মৃত্যুটা এতটা বেশি না, যেটা হচ্ছে এটা অ্যাকসেপ্টেবল না, এই জন্য মানুষ কিন্তু হাসপাতালে যাওয়ার প্রবণতাটা কমে গেছে প্রথম থেকে। চিকিৎসার দাঁড়টা প্রথম থেকে একটু এত বেশি লোকজন আসছিল, একেবারে মিনিমাম সিমটম, কোনো সমস্যাই নেই, জাস্ট পজিটিভ, উনি হাসপাতালে ভর্তির জন্য বিছানা চাচ্ছে, কেবিন চাচ্ছে। এটা কিন্তু এখন নেই, জানে যে পজিটিভ হলেই ভর্তি হতে হবে না। আমরা ব্যাপকভাবে প্রচার করেছি ইন্ডিকেশন গুলো কি। আমরা এখনো মনে করে দিতে চাই যারা প্যানিক আছেন, অলরেডি ডক্টর সাদাত হোসেন বলেছেন, আমাদের যাদের অক্সিজেনের স্বল্পতা নেই তাদের কিন্তু জ্বর আসা মাত্রই ভর্তি হওয়া দরকার নেই। আপনারা এখন ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে পালস অক্সিমেট্রি মেশিন, এটা ঘরে ঘরে আছে। এটা দিয়ে যদি কারো দেখা যায় অক্সিজেন 94% চেয়ে কমছে না, তার আগে আমার অক্সিজেন লাগবে না। হাসপাতালে আসার মূল কারণ তো অক্সিজেন, সেটা তো লাগবে না, ভর্তির প্রয়োজন নেই। কোমরবিড ডিজিজ যেগুলো আছে, একেবারে ডায়াবেটিস সাথে থাকলেই ভর্তি হতে হবে কথা না, একটু অ্যাসেসমেন্ট করা যায়। এখন কিন্তু আমাদের বিভিন্ন চেম্বারগুলো খোলা, যে কারণে এই পরামর্শটা পেয়ে যাচ্ছেন যে কোন সময় হাসপাতালে যাবেন। হ্যাঁ, তারপরেও তো কিছু মানুষ তো অজ্ঞতা শিকার আছেনই, অনেক মানুষ এখনো কিন্তু হাসপাতালে আসছেন একেবারেই শেষ পর্যায়ে। আমরা ঢাকা মেডিকেলে অনেক জায়গায় দেখছি যে যখন আসছেন তখন আর কিছু করার থাকে না, এমন পর্যায়ে চলে গেছেন, তখন আসলে বেশি কিছু করা খুব কঠিন হয়ে যায়। এই জন্য এখনো বলি, যাদের প্রয়োজন তারা অবশ্যই হাসপাতালে যাবেন। যাদের অক্সিজেনের ঘাটতি আছে, যাদের অনেকগুলো অসুখে যারা আক্রান্ত আছেন, তাদের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন না, হাসপাতালে আসেন, যথেষ্ট পরিমাণে বেড ফাঁকা আছে। এবং হাসপাতালের সেবার মান নিয়ে ভীতির কোনোই কারণ নাই। প্রথম দিকে একটা ভীতি ছবি ছিল, কেউ রোগী দেখেন না। এখন কোভিড ম্যানেজমেন্ট না, কোভিড ম্যানেজমেন্ট কিন্তু ভিন্ন রকম। এখানে আপনি স্টেথোস্কোপ দিয়ে শ্বাস নেবেন, আপনি হার্টে মারমার শুনবেন, এইভাবে কিন্তু চিকিৎসা হয় না আসলে কোথাও। এখানে ম্যানেজমেন্টে ভিন্ন রকম, তো আমরা এটা তো অভ্যস্ত ছিলাম না। এখন মানুষও বুঝতে পারছেন যে চিকিৎসা ম্যানেজমেন্টটা ভিন্ন। আমার চিকিৎসাটা পেলেই হয়, উনি কি আমাকে গায়ে মানে কোন যন্ত্রটি দেখছেন, কত ডিসটেন্সমেন্ট করছে, সেটা ইম্পর্টেন্ট না। এটা একটা ব্যাপার। ডাক্তারদের মাঝখানে ভীতি কিন্তু কমে গেছে, এবং এই জন্য সবকিছু মিলে সার্বিক যে একটা ব্যবস্থাপনা চিত্র উন্নতি হয়েছে, এই জন্য হাসপাতালে আসার প্রবণতাটা কমেছে। কিন্তু যাদের প্রয়োজন তারা যেন অবশ্যই হাসপাতালে আসেন। আর যারা ব্যবস্থাপনার সাথে জড়িত তাদের জন্য আমরা একটু বলবো যে এখানে তড়িঘড়ি করে করোনা ব্যবস্থাপনা গুটিয়ে ফেলার কোনো কারণ নেই, কারণ সামনে এটা যে বাড়বে না এমন কোন নিশ্চয়তা নেই। হ্যাঁ, একটা সমস্যা হচ্ছে কি, আমাদের ঢাকা মেডিকেল সহ অনেক বড় হসপিটাল গুলোতে কিন্তু কোভিড ম্যানেজমেন্টের জন্য অনেক বেশি স্পেস দেওয়া হয়েছে। দেখা যায় নন কোভিড রোগী যারা আছেন তাদের চিকিৎসা কিন্তু এখন আসলে ব্যাহত হচ্ছে এখনো। সেক্ষেত্রে একটা কিভাবে আরো সমন্বয় করে এটাকে নন কোভিড ম্যানেজমেন্টের জন্য আরো কিছু মানে ফ্যাসিলিটি ওপেন করা যায়, যাতে করে ওই যে সমস্ত মেডিকেল ইমার্জেন্সি আছে, অন্যান্য রোগের যেগুলো আক্রান্ত হয়, সেখানে যেন চিকিৎসার জন্য মানুষের ফেরত যেতে না হয়, সেই ব্যাপারটা দিয়ে নজর দিতে পারলে আমার মনে হয় যে কোভিড ম্যানেজমেন্টের সমস্যা হবে না। আর যেই প্রশ্ন আপনি সুনির্দিষ্টভাবে করছেন ঔষধ, এই জন্য ওষুধের স্টক করার প্রবণতা কমে গেছে। আমাদের তো জানেন কোন একটা জিনিস যখন হয় যে এটা প্রচলিত খুব বেশি, এটা দিলে ভালো হয়, যেমন হাইড্রোক্সিক্লোরোকুইনে রোগী ভালো হয়ে যায়, এটা প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব প্রচার করেছেন। সুতরাং কাউকে দোষ দেওয়া যায় না। মানুষ ঘরে ঘরে হাইড্রোক্সিক্লোরোকুইন স্টক করেছেন, অনেকে খেয়েছেন, আমরা অনেকেই নিজেরাও প্রোফাইল্যাকটিক ডোজে নিয়েছি, কিন্তু উপকার কিন্তু হয়নি। এবং WHO সব বিভিন্ন জায়গায় স্টাডিতে প্রমাণিত হয়েছে হাইড্রোক্সিক্লোরোকুইনে উপকারিতা নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে মৃত্যু হার বেড়েছে। আইভারমেকটিন নামে একটা ওষুধ, এটা নিয়ে কিন্তু খুবই সস্তা ওষুধ, এবং এটার কোনো ক্রাইসিস ছিল না। এটা যখনই শোনা গেল যেটাতে আপনার ভাইরাল রেপ্লিকেশনটা কমিয়ে দেয়, সবাই খুব ঘরে ঘরে নিয়ে, আমার তো মনে হয় প্রায় বেশিরভাগ মানুষই বাংলাদেশে আইভারমেকটিন খেয়ে ফেলেছে। তো এটার জন্য
এটা নিয়ে আবার ইদানিং একটু কথাবার্তা হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে আইভারমেকটিনে ভাইরাসের ইনফেকশন কমায়, কিন্তু এখনো কিন্তু কোনো পিয়ার রিভিউড জার্নালে এটা ওইভাবে পাবলিশ হয়নি, যার জন্য এটা বলার সময় আসেনি। হ্যাঁ, যেইভাবেই যেই বলুক, যত বিখ্যাত ব্যক্তি বলুক না কেন, এটা নিয়ে একেবারে আমি মিডিয়ায় বলার মতো মানে অবস্থাটা এখন তৈরি হয়নি আইভারমেকটিনে রোগী ভালো হয়। সুতরাং এটা আরো অপেক্ষা করতে হবে। হ্যাঁ, অনেকের বক্তব্য যে অপেক্ষা করতে করতে তো রোগী তো মরেই যাচ্ছে, সেই হিসাবে কিন্তু তবুও যেটা বিজ্ঞান যেটা আবিষ্কার করে দিবে সেটাই তো আমি নাই তো একেবারে একটা বেনাইন ড্রাগস তো এই জন্য অনেকে দিয়েছেন, হ্যাঁ দিতেছেন, কোনো অসুবিধা হচ্ছে না এই জন্য, কিন্তু প্রমাণ কিন্তু এখনো নেই। যত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, মনে রাখতে হবে করোনা কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ না, সুতরাং প্রথম থেকে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন একেবারেই নেই। প্রপার অ্যাসেসমেন্ট দরকার, প্রয়োজনে ব্লাড পরীক্ষা, প্রয়োজনে এক্স-রে বা সিটি, এগুলো করে যদি মনে হয় তার সেকেন্ডারি ইনফেকশনের সম্ভাবনা আছে তখনই দেওয়া যেতে পারে। আর অ্যান্টিভাইরাল ড্রাগস নিয়ে অনেক সমস্যা। আপনার ফাভিপিরাভির নামক ওষুধ যেভাবে প্রচারিত হচ্ছে, এটা কিন্তু করোনার ওষুধ না, এটা আপনার ইনফ্লুয়েঞ্জার ওষুধ। এখন কিছু স্টাডিতে দেখা গেছে তাদের নেগেটিভিটিটা বেড়ে যায়। আমাদের সময় ফুরিয়ে গেছে, আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আজকে শুনতে পারবো না, কিন্তু আমাদের ওষুধের এত যত্ন ব্যবহার করা ঠিক হবে না, সবাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের প্রতিদিনই আমরা জানেন যে বিকেল 5টায় কানেক্টিং বাংলাদেশে আমরা এই চিকিৎসা ব্যবস্থাগুলো নিয়ে প্রতিদিনই কথা বলি, ফলে আমাদের যারা দর্শক আছেন তারা নিশ্চয়ই আপডেটগুলো প্রতিদিনই পেয়ে যাবেন। আজকে আমাদের সময় ফুরিয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর করোনা নেগেটিভ হয়ে যাওয়ার পরেও যেটুকু ম্যানেজমেন্ট করার কথা আমাদের বিশেষজ্ঞরা বললেন সেটা ম্যানেজমেন্টটা কন্টিনিউ করবেন। হুট করে মনে করার কোনো কারণ নেই যে নেগেটিভ হয়ে গেল মানে আমি কালকে থেকে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। যতদিন সম্পূর্ণ সুস্থ না হন ততদিন নিয়মগুলো মেনে চলতে হবে। সবাইকে ভালো থাকবেন।